আজকে শুরু করবো আমরা ইন্টিগ্রেটর দিয়ে। তো মূলত কভার করার ইচ্ছে ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটর দুটোই। তো দেখি আমরা কত দূর যাইতে পারি। আগে ইন্টিগ্রেটর শেষ করার টার্গেট। তো ইন্টিগ্রেটর শুরু করবার, তো নাম শুনেই বুঝতে পারতেছে একটা ইন্টিগ্রেশন ভাব আছে নাকি? ইন্টিগ্রেশন একটা ভাইব আছে না, বলুন। ইন্টিগ্রেশন একটা কি ভাইব আছে, তো ওই ভাইব থেকে বলতেছি এটা কি একটা ইন্টিগ্রেটর। তো আসলেই নামের সাথে এর নেমিং যে কারণে করা হয়েছে, নামের সাথে এর অপারেশনের বেশ কিছু কি আছে, মিল আছে। তো প্রথমত যদি বলি ইন্টিগ্রেটর কি, তাহলে আমরা এরকম বলতে হবে ইন্টিগ্রেটর হচ্ছে একটা সার্কিট। ইন্টিগ্রেটর ইজ আ সার্কিট, এরকম বলতে হবে। Integrator is a circuit. The output of this circuit is directly proportional to the integration of output. এটা কি বুঝতে পারছো নাকি? বুঝেন ইন্টিগ্রেশন অফ আউটপুট, সরি ইনপুট। অর্থাৎ এই ইন্টিগ্রেটর সার্কিটের যে আউটপুট ভোল্টেজটা হবে, ওই আউটপুট ভোল্টেজটা কার সমানুপাতিক হবে বলো? ইন্টিগ্রেটরটা আউটপুট ভোল্টেজ সমানুপাতিক হবে ইনপুটের, না ইনপুটের শুধু সমানুপাতিক না, ইনপুটের কার? ইনপুটের ইন্টিগ্রেশনের সমানুপাতিক ইনপুটের। বুঝতে পারা গেছো নাকি? তাহলে দেখতে পেলাম কি, মানে আমরা যদি এরকম ভাবে বলতে চাই যে ধরো এটা একটা ইন্টিগ্রেটর সার্কিট, কিছু একটার ভেতরে আছে। ইন্টিগ্রেটর সার্কিটটাকে আমরা আপাতত ব্লক ডায়াগ্রামে দেখতেছি। ধরো এটা একটা কি সার্কিট? ইন্টিগ্রেটর সার্কিট। ইন্টিগ্রেটর সার্কিটে অবশ্যই আমরা কি দেবো? ইনপুট ভোল্টেজ দেবো, এবং তার করসপন্ডিংয়ে আমরা কি পাবো বলো? আউটপুট ভোল্টেজ পাবো, তাই কি না? এবং আউটপুট ভোল্টেজ যেটা হবে সেটা ইনপুট ভোল্টেজের ইন্টিগ্রেশনের সমানুপাতিক। এরকম যেন ভুলেও ভাবো না যে ভাই আউটপুট ভোল্টেজ ইজ প্রপোর্শনাল উইথ ভিআইএন, এরকম না কিন্তু। না, আউটপুট ভোল্টেজ প্রপোর্শনাল হবে যদি ভিএনকে কি করি? ইন্টিগ্রেশন করি কার রেসপেক্টে? টি এর রেসপেক্টে, বা অন্য সামথিং বিভিন্ন কিছু রেসপেক্টে হইতে পারে। তো ইন জেনারেলি টি এর রেসপেক্টে। তো এবং তাহলে দেখা যাবে যে এই পুরো জিনিসটার সমানুপাতিক হবে কি আমার সেই আউটপুট ভোল্টেজ হবে। আমার কথা বুঝতে পারা গেছে না? জানেন, অর্থাৎ আউটপুট ভোল্টেজ হবে ইনপুটের সমানুপাতিক না, ইনপুটের ইন্টিগ্রেশন সমানুপাতিক। তো যেই সার্কিট এরকম ক্যারেক্টারিস্টিক্স আমাকে দিবে, ওই সার্কিটকে আমরা বলবো কি? ইন্টিগ্রেটর। এর জন্য বলেছে ইন্টিগ্রেটর ইজ এ সার্কিট, দ্য আউটপুট অফ দিস সার্কিট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইন্টিগ্রেশন অফ ইনপুট। পারা যাবে তো নাকি? আচ্ছা, তো কথা হচ্ছে ভাই আমরা সবই দেখবো। আচ্ছা ভাই, ইন্টিগ্রেটরের ব্যবহার কোথায়? ইন্টিগ্রেটরের সব থেকে যেটা ইউজফুল, সব থেকে ইউজফুল এবং পপুলার যে অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেটরের, সেই পপুলার অ্যাপ্লিকেশনটা হচ্ছে এটাকে র্যাম্প ভোল্টেজ তৈরি করতে হেল্প করে আমাকে। র্যাম্প কি ভোল্টেজ? র্যাম্প আউটপুট ভোল্টেজ তৈরি করতে আমাকে সহায়তা করে, তাই না? তো র্যাম্প কি, যাই হোক আমরা দেখবো, তাই না? আচ্ছা, র্যাম্প শো দেখছি না আমরা? র্যাম্প শো টিভিতে দেখে না? র্যাম্প শো। তো ওই ধরনের আউটপুট ভোল্টেজ তৈরি আমরা দেখবো কোনটা র্যাম্প কেন, কোনটা র্যাম্প কেন বলতেছি, র্যাম্প কোনটা কি না, হ্যাঁ দেখতে পারবো, কোনো সমস্যা নেই। তো যদি বলি ইন্টিগ্রেটর ইউজ কোথায়, তো ইন্টিগ্রেটর ইউজ র্যাম্প আউটপুট ভোল্টেজ জেনারেট করতে হবে, সেই অ্যাপ্লিকেশন আমরা দেখবো পরবর্তীতে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ইন্টিগ্রেটর ভাই সার্কিটটা দেখতে কিরকম? ইন্টিগ্রেটর একদম একটা বেসিক সার্কিট আঁকাই। বেসিক ইন্টিগ্রেটর কি বললাম বলো? বেসিক কি? ইন্টিগ্রেটর, বেসিক ইন্টিগ্রেটর। আচ্ছা, তো বেসিক ইন্টিগ্রেটর যদি এরকম হয়, তো দেখতে কিরকম হবে ইন্টিগ্রেটর? বেসিক ইন্টিগ্রেটরটা দেখতে হবে এরকম, যে এটা তো ইনভার্টিং ইনপুট, এটা কি নন ইনভার্টিং ইনপুট। তো ইনভার্টিং ইনপুটে কি থাকবে? সচরাচর একটা রেজিস্ট্যান্স থাকবে, এবং এই জায়গায় আগের বার সব কি ছিল? ফিডব্যাক রেজিস্ট্যান্স ছিল না বলো? আগের বার সব কি ছিল? ফিডব্যাক রেজিস্ট্যান্স। এবার রেজিস্ট্যান্স থাকবে না, এবার চলে আসবে কি বলো? ক্যাপাসিট্যান্স। কারণ ক্যাপাসিট্যান্স এই ইন্টিগ্রেটিং প্রপার্টি শো করে। ক্যাপাসিট্যান্স কি প্রপার্টি শো করে? ক্যাপাসিট্যান্স এই ইন্টিগ্রেটিং প্রপার্টি শো করে। বুঝতে পারা গেছে? তো ক্যাপাসিটর দেখা যাচ্ছে যে ক্যাপাসিটরের যে ইন্টিগ্রেশন, আমরা ইন্টিগ্রেটিং প্রপার্টি শো করে বিধায় জন্য ইউজ করা হয়েছে, ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তো ক্যাপাসিটর ইন্টিগ্রেটিং এবং ডিফারেন্সিয়েটিং দুইটা প্রপার্টি শো করে। তো এইটাকে আমরা এমনভাবে ইউজ করবো যাতে শুধুমাত্র সে কোন প্রপার্টি শো করে?
ইন্টিগ্রেটিং প্রপার্টি শো করে। ইন্ডাক্টর ডিফারেন্সিয়েটিভ প্রপার্টি শো করে, ডিফারেন্সিয়েশনের প্রপার্টি শো করে, আবার কি ইন্টিগ্রেশনের প্রপার্টি শো করে। বুঝতে পারা গেছে? তো এইখানে ইন্ডাক্টর ব্যবহার করা যেতে পারতো, তো আমরা কিছু স্পেশাল রিজনের কারণে আমরা এখানে ইন্ডাক্টরের পরিবর্তে কি ইউজ করতেছি, ক্যাপাসিটর ইউজ করতেছি। বুঝতে পারা গেছে? আমরা যদি কোনো ফিল্টার ভালো করে পড়ি তখন দেখবো যে ইন্ডাক্টর ক্যাপাসিটর একদম পুরো সব কিছুই ব্যবহার করা হয়েছে। তো মোটামুটি আমরা এখানে ক্যাপাসিটর ব্যবহার করতেছি কেন? কারণ ক্যাপাসিটর কি প্রদর্শন করে, ইন্টিগ্রেটিং প্রপার্টি শো করে, এর জন্য ক্যাপাসিটর আমরা ইউজ করতেছি আমরা। বুঝতে পারা গেছে? আর এই হচ্ছে তোমার সেই আউটপুট। অ্যাজ ইউজুয়াল এখান থেকে করা হবে, বলো গ্রাউন্ড করা হবে না? তো এই ইন্টিগ্রেটর, এটাকে বলবো বেসিক ইন্টিগ্রেটর, এটা কিন্তু ফাইনাল ইন্টিগ্রেটর না। এইটার কিছু প্রবলেম আছে, যেই প্রবলেমগুলো সলভ করতে নতুন একটা ইন্টিগ্রেটর আসবে সেটাকে বলবো ফার্স্ট মডিফাইড ইন্টিগ্রেটর। এরপর আর একটা আসবে তার প্রবলেমগুলো সলিউশন করার জন্য, সেটাকে আমি বলবো সেকেন্ড মডিফাইড ইন্টিগ্রেটর। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের কি বেসিক ইন্টিগ্রেটর, ব্যাস একদম বেসিক। তো এটা যদি আমরা অ্যানালাইজ করা শুরু করি, বলো এইখানে আমরা কি দেবো, সেই ইনপুট ভোল্টেজ দেবো না? তো এই হচ্ছে তোমার সেই ইন্টিগ্রেটর সার্কিট, অর্থাৎ এই ইন্টিগ্রেটর সার্কিটে আউটপুট ভোল্টেজ যেটা হবে সেটা হবে ইনপুট ভোল্টেজের ইন্টিগ্রেশনের সমানুপাতিক। এবং ইন্টিগ্রেশনটা করে দিবে কে? এটা করে দিবে আমাকে। বুঝতে পারা গেছে? তো নর্মালি আমরা এর নাম কি রাখি, আর আই রাখি, তাই কি না? আর এর নাম আমরা কি বলি, ক্যাপাসিটর। কি ফিডব্যাক ক্যাপাসিটর, এটা এই জন্য কি ইউজ করা হয়েছে, সিএফ ফিডব্যাক ক্যাপাসিটর। আর এখানে আর আই মানে কি ইনপুট রেজিস্ট্যান্স, তাই কি না? তো আমরা জানি অপ অ্যাম্পের বা ইনপুট কারেন্ট কত, 0। অপ অ্যাম্পের ইনপুট কারেন্ট কত বলো, 0। তাহলে এখান থেকে কারেন্ট কত যাবে বলো, এখানে কারেন্ট যাবে না? অবশ্যই যাবে। কিভাবে বের করবো? আচ্ছা এখানে কত ভোল্ট বলো, এখানে যদি 0 ভোল্ট, তাহলে এখানে কত ভোল্ট বলো, এবং ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুযায়ী, ভার্চুয়াল শর্ট কন্ডিশন অনুযায়ী বলো এখানে ভোল্টেজ কত বলো, 0 ভোল্ট, তাই কি না? তাহলে এইখানে কারেন্ট যা হবে বলো তো এখানকার কারেন্টও কি হবে ভাই, সেম টু সেম হবে না? বুঝতে পারা গেছে? সেম টু কি হবে, সেম হবে। তাহলে আমরা যদি আউটপুট ভোল্টেজ বের করতে চাই, তাই না, এবং কারেন্ট ঢোকার প্রান্ত যদি প্লাস আর বেরোর প্রান্ত যদি মাইনাস ধরি, তাহলে ভি আউটের মান কেমন হবে? এই কারেন্টটাকে আমরা কি বলবো, আইএফ না, ফিডব্যাক কারেন্ট। তাহলে ভাই এই কারেন্টটাও যা হবে, এই দিকে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এই কারেন্ট আর এই কারেন্টটা কী হবে, সেম হবে। কারণ এই পথে যদি কোনো প্রকার কারেন্ট ঢুকতে পারছে না, তাহলে এরা এই দুজন কিসে আছে, সিরিজে আছে। তাহলে একজন যদি সিরিজে থাকে তাহলে এইখান কারেন্ট যা হবে এখানকার কারেন্টে কী হবে, তাহলে এই কারেন্ট বের করা তো আমার কাছে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কিভাবে বুঝলাম, এই প্রান্তের ভোল্টেজ জানি, এই প্রান্তের ভোল্টেজ জানি, তাহলে আমরা আই বের করতে তো আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, তাই কিনা? ধরুন বের কি হবে, ভিআই মাইনাস 0, দুই প্রান্তের বিভব পার্থক্য বাই হবে কত, আর আই, তাই কিনা? তাহলে আমি কারেন্ট পেয়ে গেলাম কিনা, কত বলো, ভিআই আপন ভিআই ওভার কত, আর আই। আচ্ছা এই কারেন্টটাকে আমরা কি বলতে পারি বলো, এই কারেন্টটাকে আমরা কি বলতে পারি, আই বলতে পারি। এই কারেন্টটাকে আমরা বলতে পারি কি, আই বলতে পারি না? আচ্ছা তো এখানে একটা জিনিস দেখো, তো আমরা এরকম বলতে পারি, দেখো একটু যে তাহলে দেখো তো এরকম বলতে পারি কিনা। আচ্ছা এই কারেন্টটাই যা, এই কারেন্টটা যা, এই কারেন্টটাই ফিডব্যাক কারেন্ট, আবার এই কারেন্টটাই কি ক্যাপাসিটির বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট, ক্যাপাসিটির বিরুদ্ধে কি প্রবাহিত কারেন্ট, ঠিক আছে? তাহলে ভাই এই কারেন্ট ইকুয়াল টু কি লিখতে পারি বলো, ভিআই ওভার কি লিখতে পারি, আর আই ইকুয়াল লিখতে পারি কিনা? আচ্ছা এই যে আইসি ইকুয়াল টু কি লিখতে পারি বলো, ক্যাপাসিটরে কোন প্রান্ত কারেন্ট ঢুকতেছে, পজিটিভ প্রান্তে কারেন্ট ঢুকতেছে না, তাহলে এই কারেন্ট হবে, কারেন্টের যে মানটা বেরোবে সেটা আমরা কীভাবে বের করি, সি ডিভিসি বাই কত ডিটি, এরকম বের করি না বলো। তাহলে মোটামুটি এই কারেন্ট আর এই কারেন্ট সেম হবে, এটা কিন্তু কোনো প্রকার ডাউট নেই। এই কারেন্ট আই হবে, আবার এই কারেন্টটা কত হবে, আইএফ হবে, একই তো কারেন্ট, কারণ এটা কি সিরিজে আছে, যেহেতু এখানে কোনো কারেন্ট ঢুকতেছে না, ঠিক আছে? আচ্ছা ক্যাপাসিটরের কারেন্টের প্রপার্টি, ক্যাপাসিটরের বলো এখানে কারেন্ট কত হবে, ক্যাপাসিটর এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, আর এখানে হচ্ছে ভিসি। তাহলে আইসি কীভাবে ক্যালকুলেট করে, সি ডিভিসি বাই কত হবে ডিটি, এটা মনে রাখতে হবে, আইসি ইকুয়াল কত, সি ডিভিসি বাই ডিটি। তাহলে আইসি ইকুয়াল কত বললাম, সি ডিভিসি বাই ডিটি, পারবো কিনা? আচ্ছা দেখো তো একটু এখানে আমরা কি বলতে পারি বলো তো একটু। আচ্ছা এই যে ভিসি, এটা কার অ্যাক্রসের ভোল্টেজ বলো তো, ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ না, কার অ্যাক্রসের ভোল্টেজ, অর্থাৎ এই প্রান্ত আর এই প্রান্ত এদের মধ্যে ভোল্টেজ কত বলো, ভিসি। আচ্ছা এই ভিসির মান যা হবে ভি আউটের মানও কি হবে, তাই হবে, তাই কি না? ভিসির মান ভি আউটের মানে কি হবে, তাই হবে না? কেন হবে দেখো, কারণ দেখো এই প্রান্ত ভোল্টেজ কত বলো, 0 ভোল্ট না? আচ্ছা এই প্রান্ত ভোল্টেজ কত, 0 ভোল্ট না? তাহলে তুমি এইখানের ভোল্টেজ ধরা যে কথা, এখানকার ভোল্টেজ ধরা কি একই কথা, কারণ এটা তো ভোল্টেজ ওয়াইজ শর্ট, ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুযায়ী তুমি এইখানে ভোল্টেজ ধরো, তাই কি না? এই প্রান্তের ভোল্টেজ বের করতে গেলে কি এই প্রান্ত আর কি গ্রাউন্ডের মধ্যেকার ভোল্টেজ, তাহলে গ্রাউন্ড ধরা যাবে, এখানে ধরা একই কথা, এটা ধরা একই কথা,
তাই কি না, কথা বলতে হবে। কিন্তু এই ভি আউটের এই প্রান্তটা কি বলি, প্লাস বলি, আর এখানে দেখে যেটা গ্রাউন্ডে আরেকটা তার ধরবো এটাকে আমরা কি বলি, মাইনাস ধরি না। তাহলে দেখো তো প্লাসের সাথে কোন প্রান্ত কানেক্টেড, এই ভোল্টেজের কোন প্রান্ত কানেক্টেড, মাইনাসের সাথে কানেক্টেড। সুতরাং আমরা কি বলতে পারি, ভি আউটের মানটা হবে কত বলো, মাইনাস ভিসি সমান, অথবা আমরা কি বলতে পারি, ভিসির মানটা হবে কি মাইনাস ভি আউট, কথা বলতে হবে, বুঝতে পারে গেছো তো। তাহলে এখন দেখো, তাহলে ভি আই বাই আর আই লিখলাম ইকুয়াল টু, এখানে কি সি থাকলো, আচ্ছা ডি ভিসির পরিমাণ, আচ্ছা এখানে মাইনাস দিতে পারি আমরা, ডি ভি আউট বাই ডিটি বলতে পারি, পারি কি না, রাকেশ সাহেব বুঝতে পারছেন এখানে কেন মাইনাস চিহ্ন আসলে, বুঝতে পারছো নাকি বোঝো নাই, মাইনাস চিহ্ন আসলে কেন বুঝতে পারছো, ভি আউটের মান হবে কি এই জায়গায় ড্রপের সমান, ভি আউটের মান হবে কি এই জায়গায় ড্রপের সমান। তাহলে এই জায়গায় ড্রপ কত হবে, যদি মাইনাস প্রান্ত প্লাস প্রান্ত কানেক্টেড, তাহলে ভি আউট ইকুয়াল টু কত হবে, মাইনাস এই ভিসি, তাহলে ভি আউট ইকুয়াল টু মাইনাস বেশি পড়ে দিলে এই প্রান্ত মাইনাস তো বাইরে চলে আসলো, মাইনাস সি ডিভি নট বাই ডিটি, পারি তো লিখতে, ঠিক আছে। আচ্ছা এইখান থেকে আমরা এবার শুরু করি প্রমাণ। আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি বলো তো একটু, এরপর আমরা কি লিখতে পারি এই জায়গাটাকে, এই জায়গা থেকে আমরা এবার দুই পক্ষে কি করবো, ইন্টিগ্রেশন করতে পারি না, দুই পক্ষে কি করতে পারি বলো, ইন্টিগ্রেশন করতে পারি, চলো না। তাহলে ডিভি নট বাই ডিটি লিখতে পারি, আর সিটাকে পেছনে পাঠিয়ে দিলাম, মানে সি মানে তো এখানে ফিডব্যাক ক্যাপাসিট্যান্স নাকি, তাহলে এবার যদি পাঠাই দিই তাহলে কত হবে, ভিআই মাইনাস ভিআই বাই কত হবে বলো, আর এফ, আর কত বলো, সি, আর এফ সি নাকি আর এফ সি এফ, যাই হোক কত বলো, আর এফ সি এফ আর আই, ওই তো। তাহলে দেখো এখানে তো আর এফ হবে না, এখানে কি হবে, আর আই হবে না। আচ্ছা তো এই পাশে আমরা একটা কাজ করতে পারি, ডিভি নট বাই কি ডিটি, আচ্ছা এই পাশে আমরা ডিটি দ্বারা গুণ করি, এই পাশে আমরা কি করি বলো, ডিটি দ্বারা গুণ করি, আর আই সি এফ ডিটি দ্বারা গুণ করলাম, দেখি না কথা বলতে হবে, ডিটি কি ক্যান্সেল, ইন্টিগ্রেশন অফ ডিভি নট ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ বলো, আচ্ছা ভিআই কি ভ্যারিয়েবল না কনস্ট্যান্ট, ভিআইটা কি না ভ্যারিয়েবল, কারণ আমরা তো এবার ডিসি দেবো না, আমরা কি ডিসি সাপ্লাই দেবো এখানে বলো, যেহেতু ইন্টিগ্রেটর। আচ্ছা ব্যাপারগুলো চিন্তা করে দেখো, আচ্ছা ইনপুটের ইন্টিগ্রেশনের সমানুপাতিক কি আউটপুট না, ইনপুটের ইন্টিগ্রেশনের সমানুপাতিক কি আউটপুট, আউটপুট হবে ইন্টিগ্রেশনের, ইনপুটের ইন্টিগ্রেশনের সমানুপাতিক। আর ইনপুটটা যদি চেঞ্জই না হয়, ইনপুট যদি চেঞ্জই না হয়, মানে ইনপুট যদি কনস্ট্যান্ট ফিক্সড করে দিই বা ভ্যারিয়েবল না করে দিই, তাহলে তো আসলে ভ্যারিয়েশন হবে না বলো, ভ্যারিয়েশন হবে, মনে করো আমি সরাসরি এখানে 5 ভোল্ট লাগাই দিলাম, তাহলে 5 ভোল্ট ডিটি রেসপেক্টে কনস্ট্যান্ট করা, তাহলে ভিন তো কনস্ট্যান্ট, ভিন তো বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশনের ভেতর থাকবে, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাহলে কিভাবে তাহলে তার ইনপুট ভোল্টেজের ইন্টিগ্রেশনের সমানুপাতিক হচ্ছে, আমার কথা কি বুঝছো নাকি বুঝো না। আমি যদি এরকম করতাম, ভিনের মান মনে করো 5 সেট করে দিলাম, 5 ডিটি করে দিলাম এরকম, তাহলে এই 5 কে এখানে থাকবে, এই 5 কই চলে যাবে, ইন্টিগ্রেশন বাইরে চলে যাবে না, তাহলে শুধু কি থাকবে 5 আর কি ডিটি থাকবে না, তাহলে ইনপুট ভোল্টেজ তো বাইরেই যদি চলে আসে, তাহলে তার ইন্টিগ্রেশন সমানুপাতিক তো হলো না, ইনপুটের ইন্টিগ্রেশন সমানুপাতিক হলো, ইন্টিগ্রেশন অবশ্যই ভ্যারিয়েবল হতে হবে, কি হতে হবে, ভ্যারিয়েবল হতে হবে, কন্টিনিউয়াসলি কি করতে থাকবে, ভ্যারি করতে থাকবে, এই জন্য আমরা ইনপুটে দেবো এসি দেবো, কি দেবো এসি দেবো, আমার কথা কি বোঝা গেছে না জানি, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি এরকম বলি তাহলে কি বলতে পারি বলো তো, তাহলে এখন দেখো আর এটা কনস্ট্যান্ট না, এর মান কি কনস্ট্যান্ট, আচ্ছা এর মান কি বলো, কনস্ট্যান্ট, এর মানও কনস্ট্যান্ট, এর মানও কি কনস্ট্যান্ট, তাহলে এই পার্টটাকে আমরা ধরে কি করব, বাইরে বের করে দেবো, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, ইন্টিগ্রেশন পরে দিই, তাহলে পাশে কি থাকলো আর আই, আর কি থাকলো বলো সিএফ থাকলো, আর এ পাশে তাহলে কি থাকে -1 থাকে না, আর এ পাশে কি থাকে বলো ভিআই ইনটু কত হল ডিটি, তাই কি না। অতএব আচ্ছা এবার দেখো তো, এই যে ডিভি নট কি ইন্টিগ্রেশন করলে কি দাঁড়ায়, মনে পড়ে ডিএক্স কি ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স হবে, তাহলে ডিভি নট কি ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো বলো, আমরা কি ভি নট পাবো, শুধু ভি নট পাবো, মানে ভি আউট হয়ে গেল, আর এ পাশে কি থাকছে -1 বাই বলো আর আই সিএফ, ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন কি হবে ভিআই ডিটি না। আচ্ছা দেখো তো এইটাকে আমরা কি বলতে পারি, কনস্ট্যান্ট বলতে পারি কিনা পুরোটা, আর আই কনস্ট্যান্ট সিএফও কি কনস্ট্যান্ট, তাহলে আমরা কি বলতে পারি, ভি আউট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভিআই ডিটি বলতে পারি, ও স্যার ইন্টিগ্রেশন অফ ভিআই ডিটি বলতে পারি, এটাই তো ডিজায়ার্ড ছিল নাকি। আউটপুট ভোল্টেজ কার সমানুপাতিক হবে, ইনপুট ভোল্টেজের কি হবে, ইন্টিগ্রেশনের সমানুপাতিক, আরে ভাই ইনপুট ভোল্টেজ সমানুপাতিক না, ইনপুট ভোল্টেজের কি হবে ইন্টিগ্রেশনের সমানুপাতিক, দেখো তো সেই প্রপার্টি সলভ করতে পারতেছি কিনা, এই জন্য এর নাম কি ভাই ইন্টিগ্রেটর। কনস্ট্যান্টের বিষয়টা আরেকবার বলুন, যে 1 বাই এই আর আই তো কনস্ট্যান্ট, জি সিএফ ও কনস্ট্যান্ট, মাইনাস তো চিহ্ন থাকবে, তাহলে আমি যদি এই কনস্ট্যান্টটাকে সরাই দিই,
তাহলে এই সমান সমান চিহ্ন কি থাকবে আর না, সেটা কি হয়ে যাবে, সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে না? জি বুঝতে পারা গেছে না? জানি, ঠিক আছে। তাহলে মোটামুটি এটা তোমার জানার দরকার নেই, আমার জানা মুখস্থ করার দরকার কোনটা বলো, এই যে এটা আমার মুখস্থ করতে হবে। ভি আউট ইকুয়াল টু কত হবে বলো, মাইনাস মাইনাস 1 বাই 1 বাই আই সি এফ আর কত হবে ভি আই ডিটি, তাই কি না? তাহলে এই টাইপের একটা এই জন্য বলতেছে ইফ দ্য ফিক্সড ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড, দেখো দিকে ইন্ডিকেটর ভোল্টেজ ইজ র্যাম্প উইথ স্লোপ এম ইকুয়াল টু কত হবে 1 বাই আর আই সি এফ। আমরা দেখবো, কোনো সমস্যা নেই, এই কথাবার্তাগুলো দেখবো। যাই হোক, তাহলে হচ্ছে ইন্টিগ্রেটর ডেফিনেশন, এই ইন্টিগ্রেটরের কি ইকুয়েশন, ইন্টিগ্রেটর আউটপুট ভোল্টেজের ইকুয়েশন, বুঝতে পারা গেছে? আমাদের কাছে বলো বেসিকটা হ্যাঁ, বেসিক ইন্টিগ্রেটর গেল। ইন্টিগ্রেটর কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা দেখবো না, দেখবো। তার আগে আমরা এই টাইপের ইন্টিগ্রেটর একটা কি দেখবো, একটা প্রবলেম আমরা দেখে আসি। তো আমাদের কাছে ইন্টিগ্রেটরের সাদিকুর একটা ম্যাথ আছে আমাদের কাছে, এটা হচ্ছে সাদিকু, এটা হচ্ছে এক্সাম্পল 6.13, বুঝতে পারা গেছে? সাদিকুর এই ম্যাথটা আমরা বল স্টেট থেকে, মানে সাদিকু থেকে আমরা নিচ্ছি আর কি, বুঝতে পারা গেছে? ঠিক আছে, তাহলে আমাদের কাছে ম্যাথটা দেওয়া আছে আমাদের কাছে, সেটা হচ্ছে দ্য ইন্টিগ্রেটর ইন ফিগার 6.3b হ্যাজ আর ইকুয়াল টু কত 100 কিলো ওহম, সি ইকুয়াল কত 20 মাইক্রোফ্যারাড, ডিটারমাইন দ্য আউটপুট ভোল্টেজ when a DC voltage of 2.5 millivolt is applied at t equal to 0, assume that the amplifier is initially null। না অর্থাৎ শুরুতে অ্যাম্পলিফায়ারে কোনো প্রকার ভোল্টেজ টোল্টেজ কিছু প্রকার দেওয়া হয়নি, ইনিশিয়ালি নাল ছিল। তো সার্কিটটা কীরকম হবে, সার্কিটটা তোমাকে যে সার্কিটটা তোমাকে দিয়ে দিছে প্রশ্নে, এ প্রান্ত মাইনাস এ প্রান্ত কি প্লাস, আগের মতো তাই না, হুবহু। এবং দেখেই বলতে পারবো এটা ইন্টিগ্রেটর নাকি ডিফারেন্সিয়েটর, তাই কি না? যেহেতু ফিডব্যাকে কি আছে বলো, ক্যাপাসিটর, তাহলে চোখ বন্ধ করে বলে দেবো, বলে দেবো ইন্টিগ্রেটর, তাই কি না? এটা কি হবে ইন্টিগ্রেটর। আর এটা কি করে দেবো গ্রাউন্ড, ভিআই দিয়ে আছে কোথায় এখানে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কত সি। আচ্ছা, এবার আমরা সলিউশনে যেতে পারি। সলিউশনে কি বলছে বলো, তোমাদের প্রশ্নে কি বলেছে, দ্য ইন্টিগ্রেটর ইন দ্য ফিগার 6.3b হ্যাজ আর ইকুয়াল টু কত 100k, তাহলে এই আর এর মধ্যে দেওয়া আছে কত বলো 100k দেওয়া আছে, এবং সি ইকুয়াল দেওয়া আছে কত বলো 20 মাইক্রোফ্যারাড। ডিটারমাইন দ্য আউটপুট ভোল্টেজ, মানে কি বের করতে হবে, আউটপুট ভোল্টেজ বের করতে হবে when a DC voltage of 2.5 মিলিভোল্ট। তাহলে এবার ইনপুটে কি দেওয়া হয়েছে বলো 2.5 2 পয়েন্ট মিলিভোল্ট কি দেওয়া হয়েছে 2.5 মিলিভোল্ট কি দেওয়া হয়েছে বলো ডিসি দেওয়া হয়েছে, অ্যাপ্লাইড অ্যাট টি ইকুয়াল 0, অ্যাট টি ইকুয়াল টু 0, অর্থাৎ টি ইকুয়াল টু 0-তে 0 মোমেন্টে বা টি ইকুয়াল টু 0 সময় কি দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম না কি, তাহলে কি কি ভোল্টেজ আছে বলো ডিসি ভোল্টেজ, তাহলে ভি এর মান কত বলো 2.5 মিলিভোল্ট। আচ্ছা, আউটপুট ভোল্টেজ বের করা যেহেতু বেসিক ইন্টিগ্রেটর, তাই কি না? তাহলে ফর্মুলা জানি না আমরা, কি জানি বলো ভি আউট ইকুয়াল টু কত হবে মাইনাস 1 বাই কত হবে বলো 1 বাই আর আই সি এফ আর সি ইন্টিগ্রেশন অফ ভি আই আর কত হবে ডিটি, তাই তো নাকি? জি আচ্ছা, মাইনাস 1 বাই আর আই কত বলো আর আই হচ্ছে ইনপুট 100 কত বলো 100 কে, তাই কি না? 100 গুণ 10 টু দি পাওয়ার, তাহলে কত হবে 3 করে দাও, গুণ সিএফ ক্যাপাসিটরের ভ্যালু কত বলো 20 গুণ 10 টু দি পাওয়ার কত মাইনাস 6 ইন্টিগ্রেশন। ইনপুট ভোল্টেজ মান কত বলো তো 2.5 মিলিভোল্ট, তাহলে এখানে কি রাখতে হবে 2.5, মনে রাখো এটা কিন্তু কিসে মিলিভোল্ট ইনটু কি ডিটি না? তাহলে আমাকে খুবই সোজা না বলো তো। আবার এখানে ভ্যারিয়েবলকে ইন্টিগ্রেশনের ভেতরে যে টার্মগুলো আছে তার ভিতরে ভ্যারিয়েবলকে টি, কিন্তু এটা কি কোনো কোনো এটা কি কনস্ট্যান্ট ভ্যালু না? জি, এর ভিতরে কোনো টি টার্ম আছে না? তাহলে কি বাইরে চলে আসবে না? জি এরপর চলে যাবে ইন্টিগ্রেশনের বাইরে, তাহলে মাইনাস কত হবে 2.5 বাই কত বলো 100 গুণ 10 টু দি পাওয়ার 3 গুণ হবে কত 20 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু, তাহলে ইন্টিগ্রেশন এটা যদি বাইরে চলে তাই ইন্টিগ্রেশন অফ ডিটি না? তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো, ইন্টিগ্রেশন অফ ডিটি ইকুয়াল কি বলতে পারি সিম্পলি টি বলতে পারি। তাহলে সিম্পলি কি চলে আসবে টি চলে আসবে, এইটা ভাগ করলে যেটা হবে, অতএব ভি আউট ইকুয়াল টু কি হবে বলো তো মাইনাস 1.25 টি হবে না, এটা 1.25 টি। জি এখন এই 25 আমি কিসে রাখছি বলো মিলিভোল্টে রাখছি, তাহলে এটা আনসার কিসে আসবে মিলিভোল্টে আসবে, তাই কি না? আচ্ছা, আমরা যে বলতেছিলাম যে ভাই ইন্টিগ্রেটর কোন কাজে ব্যবহার করা হয়, র্যাম্প ভোল্টেজ জেনারেট করতে গেলে কি লাগে ইন্টিগ্রেটর লাগে, কি লাগে বলেন, র্যাম্প ভোল্টেজ উৎপন্ন করতে গেলে কি লাগে ইন্টিগ্রেটর লাগে। তো দেখি আমরা র্যাম্প জিনিসটা বুঝে আসি এবার, দেখো তো একটু এইটাকে আমরা বলতে পারি টাইমের এক্সিস বলতে পারি, পারি কি না? এইটাকে আমরা কি বলতে পারি টাইমের বলতে পারি। আচ্ছা, এইখানে যে ভোল্টেজটা প্রয়োগ করা হয়েছিল কত মিলিভোল্ট প্রয়োগ করা হয়েছিল বলো 2.5 মিলিভোল্ট প্রয়োগ করা হয়েছিল
কোন সময় 2.5 মিলিভোল্ট প্রয়োগ করা হয়েছিল? টি ইকুয়াল টু কত অবস্থায়? জিরো অবস্থায়। তাহলে যে টি ইকুয়াল টু জিরো অবস্থায় কত ভোল্ট প্রয়োগ করা হয়েছে? 2.5 মিলিভোল্ট প্রয়োগ করা হয়েছিল না? জি তাহলে টি ইকুয়াল টু জিরো অবস্থায় 2.5 মিলিভোল্ট প্রয়োগ করা হয়, এরপরে ধীরে ধীরে কি যাচ্ছে বলো? বাড়তেছে। তাহলে তখন ভাই আউটপুট ভোল্টেজ কত হবে বলো? মাইনাস কত বলো? 1.25 ইন্টু কত হবে বলো? টি হবে না? মাইনাস 1.5 ইন্টু কত হবে? টি হবে কিনা? কথা বলতে হবে। ওকে, এবার বলো, এবার কি কোশ্চেন বলো? ওই যে আমাদের ওইখানে দেওয়া ছিল 2.5 মিলিভোল্ট, আবার সময় হচ্ছে টি সমান 0। আচ্ছা, টি সময় 0। এই যে এই কি টি এর মান 0 বসাবো নাকি? না না, আমরা দেখবো, এখানে দেখতেছি, শেষ করতে দাও। দেখবো। আচ্ছা, এই ভোল্টেজটা প্রয়োগ করলাম কোথায় বলো তো? কত মোমেন্টে প্রয়োগ করলাম? টি ইকুয়াল টু 0 মোমেন্টে অ্যাপ্লাই করলাম না? জি তা আমরা আউটপুট ভোল্টেজ চাচ্ছি কিন্তু টি ইকুয়াল টু 0 মোমেন্টে না রে ভাই। আমরা আউটপুট চাচ্ছি টি ইকুয়াল টু 0 মোমেন্টে। টি ইকুয়াল টু 0 মোমেন্টে 0 বসাও, তাহলে অ্যান্সার কত হবে? আউটপুট ভোল্টেজ 0 ভোল্ট হবে। জি কথা বলছো নাকি বুঝো না? কত ভোল্ট হবে আউটপুট? 0 ভোল্ট হবে। তাহলে বিষয়গুলো হচ্ছে যে এরকম, দেখো ভালো করে বুঝবা, আস্তে আস্তে বুঝবা নাও। তাহলে এখানে দেখো তো, আচ্ছা এটা বাদ দাও, আমরা এমনি আগে একটু র্যাম্প ভোল্টেজ দেখে আসি। আমরা র্যাম্প ভোল্টেজ আসলে বলতে আমরা কি বুঝি? আগে বুঝি র্যাম্প করতেছি আমরা, এই যে র্যাম্পটা কি? আচ্ছা, র্যাম্প হচ্ছে যে দুটো ডিফারেন্ট লেভেলকে যে জয়েন করাবে, দুটো ডিফারেন্ট লেভেলকে যে জয়েন করাবে, ওই যে সারফেস, যে তল, ওই তলের নাম হচ্ছে র্যাম্প। বুঝতে পারা গেছে? তাহলে আমাদের র্যাম্পের শুধু ডেফিনিশন লিখতে চাই, তাহলে র্যাম্পের সংজ্ঞা হচ্ছে র্যাম্প ইজ আ স্লোপিং সারফেস। র্যাম্প ইজ আ স্লোপিং সারফেস দ্যাট join sloping surface joining to different level. বোঝো নাকি বোঝো না? অর্থাৎ এটা যেটা বলতে চাচ্ছে এখানে, সেটা হচ্ছে র্যাম্প হচ্ছে একটা স্লোপিং সারফেস জয়নিং টু ডিফারেন্ট লেভেল, অর্থাৎ দুটো ভিন্ন লেভেলের যে জয়নিং সারফেস, কি বললাম? দুটো ভিন্ন লেভেলের যে জয়নিং সারফেস, ওই সারফেসটাকে বলা হবে কি? র্যাম্প বলা হচ্ছে। তাহলে দেখো এদিকে, আমি যদি বলি এই জায়গার যে ভোল্টেজ আছে, এই একটা লেভেল না, তাই কি না? আমরা ধরো এরকম অত কিছু বাদ দাও, আমরা ধরো বললাম যে এইটা একটা ভোল্টেজ লেভেল, এটা একটা কি লেভেল? ভোল্টেজ লেভেল না? আচ্ছা, আরেকটা বললাম যে ভাই এইটা আরেকটা ভোল্টেজ লেভেল, তাই কি না? দুটো ভোল্টেজ লেভেল, মনে করো এইটা একটা ভোল্টেজ লেভেল, আর কি এইটা কি আর একটা ভোল্টেজ লেভেল। তাহলে এই যে ভোল্টেজের লেভেলটা, তাহলে বলো তো, এই ভোল্টেজের যে লেভেলটা আছে আর এই যে ভোল্টেজের লেভেল আছে, এরা কানেক্ট হয়েছে কোন সারফেসের মাধ্যমে? এই সারফেসের মাধ্যমে কানেক্ট হয়েছে না? কোন তলের মাধ্যমে কানেক্ট? এই কানেক্টের মাধ্যমে না? তাই বলতেছে যে র্যাম্প ইজ স্লোপিং পরে আসো, জয়নিং টু ডিফারেন্ট লেভেল। তাহলে কয়টা? দুটো ডিফারেন্ট লেভেলকে, একটা লেভেল দুটো ডিফারেন্ট লেভেলকে কি করছে? কানেক্ট করতেছে না? তাহলে এই ধরনের এই যে সারফেস বা তল, এই তল বা সারফেস, এই তলটাকে বলা হবে কি? র্যাম্প বলা হবে। স্লোপিং কেন বলা হচ্ছে? এই যে বাঁকানো, একটু স্লোপ করা, ঢালু না একটু, যে বাঁকানো না, এটা একেবারে তো খাড়া না ভাই, এটাকে একদম ঢালু না, এরকম স্লোপড। তাহলে এই জন্য এই সারফেসটাকে বলা হবে কি? র্যাম্প বলা হবে। এটা কি বুঝছো নাকি বোঝো না? এই সারফেসটাকে বলা হবে র্যাম্প। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে যে ভাই এই ভোল্টেজ তাহলে র্যাম্প জেনারেট করতে পারতেছে কিনা? হ্যাঁ, এই ভোল্টেজ র্যাম্প জেনারেট করতে পারতেছে। কিভাবে পারছে দেখো। আচ্ছা, এটা ঢাল কি? নেগেটিভ না? এটা তোমরা হয়তো জানি না বুঝতেছো কিনা, এটা জিওমেট্রির হিসাব। এই ঢালটা কি? নেগেটিভ। ঢাল যদি নেগেটিভ হয় তাহলে কয় নাম্বার কোঅর্ডিনেট দিয়ে যায়? এক্সিস মানে রেখে কয় নাম্বার কোঅর্ডিনেট দিয়ে যায়? 2 নাম্বারের কয় নাম্বার দিয়ে যায়? 4 নাম্বার কোঅর্ডিনেট দিয়ে যায়। এটা কয় নাম্বার? 1 নাম্বার কোঅর্ডিনেট। এটা কয় নাম্বার? 3 নাম্বার কোঅর্ডিনেট। ঢাল যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে 1 নাম্বারে কয় নাম্বার যাচ্ছে? 2 নাম্বার দিয়ে যাচ্ছে। আর ঢাল যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে কয় নাম্বার যাচ্ছে? 2 নাম্বারে কয় নাম্বার দিয়ে যাবে? 4 নাম্বার দিয়ে যাবে, তাই না? 2 নাম্বারে কয় নাম্বার দিয়ে যাবে? 4 নাম্বার দিয়ে যাবে। তাহলে দেখো তো, এইখানে যদি এরকম থাকে তাহলে এই আর যেহেতু এখানে কোনো সাথে কনস্ট্যান্ট অ্যাড নাই, তাহলে বুঝতে পারে কোন বিন্দুতে যাবে? মূল বিন্দু দিয়ে যাবে। কোন জায়গায় দিয়ে যাবে বলো? মূল বিন্দু। তাহলে তো মূল বিন্দু দিয়ে গেল, মূল বিন্দু দিয়ে গেল, এই যে মূল বিন্দু দিয়ে গেল, ভালো করে বুঝো, তাই না? আচ্ছা বলো তো, এইখানে টাইম কত বলো তো একটু? 0। আচ্ছা, এখানে কত টাইম? এখানে কত?
মাইনাস দিকে না টাইম, টাইম কোন দিকে? মাইনাস দিকে না, মাইনাস দিকে, মাইনাস দিকে, মাইনাস দিকে। এখন তুমি জিজ্ঞাসা করতে পারো ভাই টাইম মাইনাস হয় কিভাবে? ভাই হতে পারে না, জি হতে পারে না, টাইম মাইনাস হবে না। আরে ভাই আজকে হচ্ছে কয়টা বাজে? 10টা, এখন কত বাজে? 9টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, ধরো 9টা বাজে, রাত 9টা বাজে। তাহলে রাত 8টা তোমার জন্য কি অতীত না? জি কথা বোঝো না? তাহলে ওটা মাইনাস টাইম, যেটা চলে গেছে শেষ। তাহলে তুমি এখন এই যে এইটার ধরবা 9, তুমি এখন 9টায় আসছো, তাহলে 8টা মানে কি পেছনের দিকে না? এগুলোর সাথে নেগেটিভ ভ্যালু। জি আচ্ছা রাত 10টা কি তোমার জন্য ভবিষ্যৎ না? রাত 10টা তোমার জন্য ভবিষ্যৎ, তাহলে 10টা আছে এই যে সামনে, আর এগুলো হচ্ছে পেছনে, দেখি না? আচ্ছা টাইম 0 বলো, টাইমের এর আগে বলো। আচ্ছা এর আগে বলো তো কি বলছে? অ্যাজিউম দ্যাট দ্য অ্যাম্পলিফায়ার ইজ ইনিশিয়ালি কি বলছিল? নাল বলছিল। তার মানে শুরুতে অ্যাম্পলিফাই কি করছিল? একেবারে কোনো প্রকার ভোল্টেজ দেওয়া হয়নি। তাহলে বলো এখানে কোনো ভোল্টেজ ছিল? এখানে কোনো ভোল্টেজ ছিল? এই অবস্থায়, এই অবস্থায়, এই অবস্থায়, এই অবস্থায়, এই অবস্থায় কোনো ভোল্টেজ ছিল না। আচ্ছা ভোল্টেজ প্রয়োগ করা হলো কোন মোমেন্টে? টাইম ইকুয়াল টু 0 মোমেন্টে ভোল্টেজ প্রয়োগ করা হলো। তো আমি একবার এইখানে টাইম ভোল্টেজ প্রয়োগ করলাম। আচ্ছা আমরা যদি ভোল্টেজ প্রয়োগ করি তাহলে ক্যাপাসিটর কি হতে থাকবে? ধীরে ধীরে কি হতে থাকবে? চার্জ হতে থাকবে না ক্যাপাসিটর? ক্যাপাসিটর ধীরে ধীরে কি হতে থাকবে? চার্জ হতে থাকবে। তাহলে ক্যাপাসিটর যদি ধীরে ধীরে চার্জ হতে থাকে তাহলে বলো এখানে আউটপুট ভোল্টেজ ধীরে ধীরে কি হতে থাকবে? বাড়তে থাকবে। সেটা কোন দিকে বাড়বে ভাই? নেগেটিভ দিকে বাড়বে। আমার কথাকে বুঝছো নাকি বুঝো না? দেখো টাইম 0তে আমরা কি অ্যাপ্লাই করলাম? ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। তাহলে টাইম বাড়তে সাথে সাথে কি হচ্ছে? এই ক্যাপাসিটরের এই আউটপুট ভোল্টেজটা কি হবে? ধীরে ধীরে কি হবে? বাড়তে থাকবে। কথা বুঝছো নাকি বুঝো না? বাড়বে কিনা? তাহলে বাড়বে কিরকম? এই যে এরকম করে বাড়বে, এই যে এরকম করে বাড়বে, এরকম করে বাড়বে, এই যেটা আর কি, এই যে এরকম করে বাড়তেছে। বুঝতে পারা গেছে? তাহলে এই যে ইকুয়েশন লিখলাম না, এই ইকুয়েশনটা কত? সেই -1.25 টি মিলিভোল্ট। এটা হচ্ছে এই ইকুয়েশন, এই ইকুয়েশনটা সেই যে। এখন তুমি এই ইকুয়েশনে টি এর মান কত বসাবো বলো? 0 বসাবো। টি যদি 0 বসাও, টি 0 মানে কোথায় বলো? তুমি আসো কোথায়? টি 0 মানে কোথায় আসো? এই সেন্টারে আসো। তো টি 0 মানে এই পুরো মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আউটপুট ভোল্টেজ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে টি 0 তো আউটপুট ভোল্টেজ 0ই থাকবে, কারণ ক্যাপাসিটর তখন কি হয় না? ডিসচার্জ চার্জ হয় নাই। আমার কথা কি বোঝা গেছে না? ক্লিয়ার? বলেন কোশ্চেন, কোশ্চেন সম্পূর্ণটা বলতে হবে। আচ্ছা আরেকটা ভালো কোশ্চেন আসছে, বলেন তো একটু। ডিসি দিয়ে চার্জ, ডিসিতে ক্যাপাসিটর চার্জ হয় কিভাবে? আচ্ছা আমরা যখন ডিসি অ্যাপ্লাই করি অ্যাট দ্য ইনস্ট্যান্ট, মানে যেই মুহূর্তে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তোমরা শুনে টাস্টি খেতে পারো কিন্তু প্র্যাকটিক্যালি ইউজ করার নেই। যেই মুহূর্তে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় ইনিশিয়ালি ক্যাপাসিটর শর্ট বিহেভ করে। ডিসি যখন আমি অ্যাপ্লাই করব, কি বলছি বলেন তো? শর্ট ইনিশিয়ালি অ্যাট টাইম টি ইকুয়াল 0, নট টি ইকুয়াল টু 0 প্লাস। বুঝবেন আপনারা এগুলো এখন না বুঝলে শুনলেই অবাক লাগবে। কিরে ভাই সারা জীবন পড়াশোনা ক্যাপাসিটর ডিসিতে কি হয়? ওপেন কি হয়? ওপেন হয়। কিন্তু এখন তো ওপেন হবে না। দেখো চিন্তা করো একটু ভালো করে, মনে রাখতে হবে, চিন্তা করে লাভ নেই, বুঝবা না। আমরা এই মুহূর্তে মনে করে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তাহলে ওই মুহূর্তে ক্যাপাসিটর শর্টের মতো বিহেভ করবে। ওই মুহূর্তে ক্যাপাসিটর কিসের মতো বিহেভ করবে? শর্ট মতো বিহেভ করবে। আচ্ছা ইন্ডাক্টর আমরা কি জানি? ডিসিতে কি শর্ট। ইন্ডাক্টর যখন ডিসিতে আমরা দেবো, ডিসি দেবো একদম এই 0 মোমেন্টে, যেই মুহূর্তে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম ইন্ডাক্টর তখন ইনফিনিটির মতো বিহেভ করে। ইন্ডাক্টর তখন ওপেনের মতো বিহেভ করে, ওপেন ওপেন ওপেন। তাহলে অ্যাট দ্য স্টার্টিং, অ্যাট দ্য ইনিশিয়াল বা অ্যাট দ্য ইনিশিয়েশন আমরা যখন ভোল্টেজ অ্যাপ্লাই করবো তখন ইন্ডাক্টর হয়ে যাবে ওপেনের মতো বিহেভ করবে, আর ক্যাপাসিটর শর্টের মতো বিহেভ করবে। এজন্যই বলা কেন, কারণ আছে, এগুলো বুঝবা না, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, এগুলো এখন বুঝবা না, বুঝতে পারছো? যাই হোক, তাহলে শুরুতে ক্যাপাসিটর কিসের মতো বিহেভ করবে বলো? শর্টের মতো বিহেভ করবে। শুরুতে ক্যাপাসিটরে কিসের মতো বিহেভ করবে? ডিসির ক্ষেত্রে। কিন্তু কার ক্ষেত্রে? একদম 0 মোমেন্টে, একদম 0 মোমেন্টে। কথাগুলো যেন আবার উল্টা মিনিং বের করে না। হ্যাঁ, এরপরে ক্যাপাসিটর ধীরে ধীরে কি হবে? চার্জ হবে। চার্জ হলে ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ কি হবে? বাড়তে থাকবে। ক্যাপাসিটর বাড়বে 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 বাড়বে। যখন এই ক্যাপাসিটর ভোল্টেজ এই সাপ্লাই ভোল্টেজের কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, তখন ভাই এ আর কি ফ্লো করতে দিবে না, তখন ওইদিকে কারেন্ট ফ্লো করতে দিবে না। সেটাই আমরা বলছি ক্যাপাসিটর কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। আমার কথা কি বুঝছেন না? বুঝে যাবে? ক্লিয়ার? আমরা যে বলি ক্যাপাসিটর ওপেন, ঠিক আছে ওপেন, কোনো সমস্যা নেই, মানতেছি আমি ওপেন, কিন্তু কখন ওপেন? চার্জ, যখন ক্যাপাসিটর আমরা ডিসি ভোল্টেজ লাগাবো তখন ক্যাপাসিটর ধীরে ধীরে কি হবে? চার্জ হবে। চার্জ হতে 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 এক সময় দেখা যাবে ক্যাপাসিটর কি হচ্ছে? ফুললি চার্জ হয়ে গেছে। তখন এও মনে করো 5 ভোল্ট, এও মনে করো 5 ভোল্ট, তাহলে কে কারে কারেন্ট দেবে? কেউ এ কারেন্ট দিতে পারবে না তখন এদিকে।
ওইটাকে আমরা বলছি ওই সিচুয়েশনটাকে আমরা বলছি ক্যাপাসিটি কী হবে, ওপেন হবে। কিন্তু এর আগ পর্যন্ত ক্যাপাসিটি যতক্ষণ ফুললি চার্জড হয় নাই ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো করবে। আমরা যে বলি ডিসি অ্যানালাইসিসের ক্ষেত্রে ক্যাপাসিটর কি ওপেন, কোন স্টেটে বলি? আমরা ধরে নিচ্ছি যে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে বহু বছর ধরে ভোল্টেজ লাগানো আছে, এই জন্য আমরা কি বলেছি ওপেন বলে দিচ্ছি, বুঝতে পারছে? কিন্তু ক্যাপাসিটর শুরুতে কিসের মতো ব্যাপ করবে, শর্টের মতো ধীরে ধীরে সে ভোল্টেজ ডেভেলপ করবে আর কারেন্ট প্রবাহ বন্ধ করে দিবে একসময় অনেক সময় পরে কারেন্ট ফ্লো করবে। তাহলে ওটাকে বলা হয় স্টিডি স্টেট। একদম ফাইনাল স্টেটকে বলা হয় কি স্টিডি স্টেট, আর আগের স্টেটগুলোকে বলা হয় কি ট্রানজিয়েন্ট স্টেট। হ্যাঁ, তো তোমরা ভাই হ্যাঁ বলো এবার আচ্ছা ভাই যেখানে বললেন যে ডিসি দেওয়া যাবে না, হ্যাঁ কনস্ট্যান্ট মান, হ্যাঁ। তো আবার অঙ্কে অঙ্কে ডিসি দিলাম তো। আচ্ছা, ব্যাপারটা সেরকম যে ডিসি আমি যদি বলে থাকি ডিসি দিতে পারবো না, আসলে ঠিক না, দিতে পারবো ডিসি আমরা দিতে পারবো, যে ব্যাপারগুলো আমরা ফিল করতে পারবো না যে আসলে ইন্টিগ্রেশন হচ্ছে কি হচ্ছে না। আমার কথাকে বুঝতে পারছো? আমরা যে একটা সাইন ওয়েভ দিতাম, তো ইন্টিগ্রেশন করে কি পাবো, কোসাইন ওয়েভ পাবো। আমরা সাইনকে ইন্টিগ্রেশন করি বলো, বা আমরা একটা কোসাইন ওয়েভ দিলাম, একটা কজ ওমেগা টি দিলাম বলো, এখানে আমরা কোসাইন ফাংশন দিলাম, কজ ওয়েভ দিলাম, তাহলে আউটপুটে কি হয়ে যাবে, সাইন ওয়েভ না? তাহলে আমরা অসিলোস্কোপে দেখলে বুঝতে পারবো যে আসলে সে ইন্টিগ্রেশন করতেছে। ওই সেন্স থেকে আমি বলতেছিলাম তবে এখানে কি দেওয়া লাগবে, এসি দাও, ইনপুটে কি দাও, এসি দাও, ইনপুটে কি দাও। কিন্তু ডিসি দিলেও ইন্টিগ্রেশন প্রপার্টি শো করবে, কিন্তু সেটা হয়তো আমাদের বুঝতে একটু টাফ হয়ে যায় আমাদের জন্য, বুঝতে পারি কিছু? এসি ডিসি দুটোই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আমি ওই কথাটা বলছিলাম যে তুমি ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে, বুঝতে পারি কিছু? এসি ডিসি দুটোই দেওয়া যাবে, কোনো আমার দিচ্ছে। তাহলে এই হচ্ছে মোটামুটি অবস্থা। এবং আমরা এই যে স্লোপিং সারফেস যেটা পাচ্ছি, আমরা স্লোপিং সারফেস, এটাকে আমরা বলতেছি কি র্যাম্প বলছি, তাই না? কি বলছি আমরা? র্যাম্প আমরা বলতেছি। তো এই হচ্ছে মোটামুটি আমরা দেখলাম র্যাম্পের পরিচয় কি, এবং আমরা দেখলাম একটা কি আসতেছে দিলাম। চিন্তা করে দেখো তো, দিলাম 2.5 ভোল্ট, আর আউটপুটে দেখো তো দিলাম একটা কনস্ট্যান্ট ভ্যালু, আউটপুটে দেখো একটা কনস্ট্যান্টও পাইলাম, সাথে একটা ভ্যারিয়েবল চলে আসছে। কার ফাংশন? টাইমের ফাংশন। তো টাইম যত ভ্যারি করবে এই ভোল্টেজটা তো কি করবে, ভ্যারি করবে। কেন ভ্যারি করবে? কারণ ক্যাপাসিটর এরকম চার্জ হচ্ছে, ধীরে 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 ক্যাপাসিটর চার্জের পরিবর্তন হচ্ছে, ওই অবস্থা দেখা যাবে ভোল্টেজের পরিবর্তন হতে থাকবে। কথাকে বুঝতে পারে কিছু না? ওকে, তো দেখা যাবে যে ক্যাপাসিটর যখন একসময় ফুললি চার্জ হয়ে যাবে, আমরা যদি কন্টিনিউসলি লাগাই রাখি অনেকক্ষণ ধরে, তো ক্যাপাসিটর দেখা যাবে এই কি এর সমান পরিমাণ ভোল্টেজ চলে আসছে। যদি এর সমান পরিমাণ ভোল্টেজ চলে আসে তখন আর কারেন্ট ফ্লো করবে না, ক্যাপাসিটর তখন এই অ্যাক্রস এই আমরা আউটপুটে কত ভোল্টেজ পাবো, একদম অ্যাক্রসে না না জিরো কেন, আমরা একদম এটা কি ফুললি এর ভোল্টেজটা আমরা কোথায় পেয়ে যাবো, আউটপুটে পেয়ে যাবো আমরা, বুঝতে পারি কিছু? আচ্ছা, ওকে। তাহলে আমরা এইটার অপ্যাম্পের দেখলাম মোটামুটি, এটা হচ্ছে অপ্যাম্পের অপারেশন ছিল, ওই ইকুয়েশন বের করলাম। আমরা এই অপ্যাম্পের আমরা এই ইন্টিগ্রেটরের গেইন বের করব। কি বের করবো? গেইন বের করবো। অর্থাৎ আমরা ইনপুটে কতটুকু ভোল্টেজ দিলাম আর আউটপুটে কত গুণ ভোল্টেজ পাইলাম, এইটার রেশিওটাকে আমরা কি বলবো, গেইন। তাহলে আমরা এখন যেটা পড়বো গেইন অফ দ্য বেসিক ইন্টিগ্রেটর। আমরা কিন্তু সব বেসিক ইন্টিগ্রেটরই আছে, কিন্তু ভেতরে ইন্টিগ্রেটরই আছে, বেসিক ইন্টিগ্রেটর। এখন মডিফাইডে যায় না, মডিফাইডে যাবো একটু পরে। তাহলে বলতেছি গেইন অফ আ বেসিক ইন্টিগ্রেটর। অর্থাৎ আমরা বেসিক ইন্টিগ্রেটরের কি পড়তেছি, আমরা গেইন পড়বো এখন। তো আমার ইকুয়েশন আমরা সার্কিট ডায়াগ্রামটা আবার একটু আঁকাই। তাহলে দেখো তো, এ প্রান্ত মাইনাস, এ প্রান্ত কি প্লাস, তাই কি না? আর এখানে কি রেজিস্ট্যান্স, আর এখানে কি বলো ক্যাপাসিট্যান্স, তাই তো? তাহলে এটা হচ্ছে কি আর আই, এটা কি সিএফ, ভি আউট পাবো এখানে গ্রাউন্ড করে দিলাম, তাই তো? এখানে কি দেবো, ভিআই দেবো, তাই কি না? আচ্ছা, আমরা গেইন কীভাবে বের করি বলো তো একটু, গেইন বের করি কীভাবে বলো তো একটু? আউটপুট ভোল্টেজ বাই কি ইনপুট ভোল্টেজ, ঠিক আছে? তাহলে আউটপুট ভোল্টেজ বাই কি বলো ইনপুট ভোল্টেজ, তাই তো নাকি? কথা বলতে হবে, তাই কি না? জি। আচ্ছা, তাহলে দেখো তো এখানের যে ইম্পিডেন্স, এটাকে আমরা কি বলতে পারি, জেডএফ বলতে পারি, পারি কি না? আর এখানকার যে ইম্পিডেন্স, সেটাকে আমরা কি বলতে পারি, জেডআই বলতে পারি। তাহলে ভি আউটের মান কত হবে, মাইনাস, যেহেতু এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি বলছিলাম মাইনাস, তাহলে আউটপুট ভোল্টেজ হবে কত, মাইনাস। এখানে যে কারেন্টটা ফ্লো করবে সেটা কি আই না, আই ইন্টু জেডএফ। তাহলে ভি আউট ইকুয়াল কি, মাইনাস আই ইন্টু জেডএফ। আচ্ছা, এইখানে এই ভোল্টেজ ইনপুট ভোল্টেজকে আমরা কি বলতে পারি, আই ইন্টু জেডআই। এর ড্রপটা কি ইনপুট ভোল্টেজ না? কেন? কারণ এখানে কত ভোল্টেজ চলে আসছে বলো ভাই, এই যে ভার্চুয়াল কন্ডিশন যে 0 ভোল্ট না? তাহলে এই পুরো ভোল্টেজটা কার ক্রসে পাচ্ছি আমরা, এ ড্রপ করতেছে।
পুরো ভোল্টেজটাকে ড্রপ করতেছে, এ ড্রপ করছে বলতে পারি আমরা। তাহলে বলো ভিআই এখানে কত হবে, 0, তাই কি না? তাহলে আমরা বলতে পারি ভি ইন এর মান কত হবে, ভি ইন এর মান হবে এইটা ইন্টু কি, কারেন্ট ইন্টু এটার রোধ, তাই কি না? তাহলে আমরা বলতে পারি আই ইন্টু, আমরা এটা আগে লিখি, মাইনাস আউটপুট ভোল্টেজ আই ইন্টু জেড এফ বাই মাইনাস আই ইন্টু জেড আই বলতে পারি, জি পারি কি না? মাইনাস না, সরি, প্লাস, কারণ এখানেও যে কারেন্ট এখানেও কি কারেন্ট, সেম কারেন্ট, ঠিক না? তাহলে কারেন্ট কারেন্ট কি বলতে পারি, কাটা বলতে পারি। তাহলে কি থাকতেছে বলো, মাইনাস জেড এফ বাই কত বলো, জেড আই, তাই তো, পারি কি না? তাহলে বলো তো একটু, এই জেড এফ কে ক্যাপাসিটরের বেলায় আমরা কি লিখতে পারি, 1 বাই কি লিখতে পারি, জে ওমেগা সিএফ লিখতে পারি। ক্যাপাসিটরের যে ইম্পিডেন্স সেটাকে আমরা কি বলতে পারি, 1 বাই জে ওমেগা সিএফ। জি আরে ভাই তোমরা কি লেখো, ক্যাপাসিটরের বাধাকে জি, কি লেখো, লিখে যাই। এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মাইনাস জে অফ এক্স লিখি না, জি ভাই ক্যাপাসিটর বাধাকে মাইনাস জে অফ এক্স, এটা তো লিখতে পারো। জি। আরে ভাই তাহলে এক্স ইকুয়াল টু দেখো তো কি বলতে পারি, 1 বাই এক্স ইকুয়াল টু কত, 1 বাই ওমেগা সি না, বা 2 পাই এফ সি। জি তাহলে এই মাইনাস জে কে আমরা কি লিখতে পারি, 1 বাই জে ওমেগা সি লিখতে পারি, জি পারি কারণ জে এর মান তো -1 জে স্কয়ারের মান কত, -1 না, তাই কি না? জি তাহলে আমরা যদি উপর নিচে জে দ্বারা গুণ করি, উপর নিচে কি দ্বারা গুণ করি, আমরা উপরে জে দ্বারা গুণ করলাম, আবার নিচে কি দ্বারা গুণ করলাম, জে দ্বারা গুণ করলাম। তাহলে জে আর জে গুণ করলে কি হবে, জে স্কয়ার, জি জে স্কয়ারের মান কত বলো, -1, ওই মাইনাস আর মাইনাসে কি প্লাস, আর নিচে কি থাকছে জে। তাহলে উপরের মাইনাস জে নিচে আনলে হয়ে যায় প্লাস জে, আর নিচের মানে যাক উপর নিচ করলে তার মাইনাস চিহ্ন কি হবে, চেঞ্জ হবে, বুঝতে পারলে? তাহলে সেখান থেকে আমরা কি লিখতাম, 1 বাই জে ওমেগা সিএফ। কেউ যেন আবার বলো না ভাই আমরা তো মাইনাস জে অফ এক্সি লিখতে পারি। আরে ভাই তুমি লিখতে পারো মাইনাস জে অফ এক্সি, জে থাকে কোথায়, উপরে, আর আমরা যে লিখছি কোথায়, নিচে, ঠিক আছে তো নাকি? আচ্ছা তাই বলো তো এখানে কি জেড আই না, জেড আই ইকুয়াল টু কত বলো, আর আই না, জেড আই কত আর আই, পারি তো নাকি? তাহলে বলো তো এটার ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারতেছি, অতএব গেইনের যে গেইন যেটা পাচ্ছি আমরা সেটা কত বলো, মাইনাস কত বলতে পারি বলো, 1 বাই জে ওমেগা আর আই আর সিএফ বলতে পারি, পারি কি না? নিচে নামে দিলাম, তাহলে আমরা গেইন পেয়ে গেলাম না? আচ্ছা আমরা তো গেইন বের করবো, আমরা আমরা এই গেইনের ভিতর কি আছে, এর কি আছে বলো, মানও আছে, আবার কি দিকও আছে না এর ভিতরে, ভেক্টর কোয়ান্টিটি যেহেতু এটার মান আছে, আবার কি আছে, আমরা মান নিয়ে ইন্টারেস্টেড, দিক নিয়ে ইন্টারেস্টেড না। তাহলে আমরা এখান থেকে কি বের করবো, দিক মান বের করবো শুধু। তাহলে এভি মড কার মড, এভি মড। তাহলে এভি মড কিভাবে বের করে বলো, এভি মড বের করার উপায় হচ্ছে, এভি মড বের করার যেটা উপায় সেটা হচ্ছে যে রুট ওভার করো, কি করো, রুট ওভার করো জে সারা, জে সারা কি সারা, জে সারা বাকি যে অংশ আছে, বাকি কি অংশ, বাকি অংশ কিছু আছে জে সারা, যে সারা বাকি অংশ তো নাই, সাথে কি প্লাস মাইনাস দিয়ে কিছু অ্যাড করা আছে না আরে ভাই z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই। তাহলে আমরা যখন মড z বের করি তাহলে কিভাবে বের করি, রুট ওভার x এর স্কয়ার প্লাস কি y এর স্কয়ার, এটা তো পারি নাকি? তাহলে এটা তো i আর j ম্যাথমেটিক্স, i আর এখানে কি j, তাহলে i এর সহগের স্কয়ার প্লাস হবে i বাদে যেটা আছে তার সহগ তার স্কয়ার। তাহলে এখানে j বাদে কিছু নাই, তার মানে এখানে কত হবে 0 এর স্কয়ার প্লাস, আর j বাদে কত আছে বলো, j বাদে এর সাথে কত, j বাদে কত আছে ওমেগা আর আই সিএফ, সাথে মাইনাস না, এটা কিন্তু মাইনাস আছে, তাহলে কত মাইনাস ওমেগা আর আই সিএফ এর আমরা কি বলতে পারি বলো, হোল স্কয়ার বলতে পারি। অতএব আমরা যে গেইনের মানটা পাচ্ছি সেটা কত বলো তো, 1 বাই ওমেগা আর আই সিএফ পাচ্ছি কিনা গেইনের মানটা, জি পাচ্ছি ওমেগা আর আই সিএফ গেইনের মানটা পেয়ে গেলাম কিনা, পেলাম তো গেইনের মান, ক্লিয়ার কিনা? এটা গেইনের শুধু কি বেরোছে বলো, মান বেরোছে কিনা? আচ্ছা দেখো তো একটু, তো এইটায় তাহলে গেইনটা কিনা। আচ্ছা দেখো তো আমরা যদি ইফ ওমেগা অর্থাৎ ফ্রিকোয়েন্সি মান কত সেট করি, 0 সেট করি, কত সেট করি বলো ফ্রিকোয়েন্সি মান, ওমেগার মান 0 দেই, তাহলে বলো তো গেইনের মান তখন কত বলো তো, 1 না ইনফিনিটি, ইনফিনিটি না, কথা বুঝতে হবে। ওমেগার মান কত 0 রাখলাম, তখন গেইন কত হবে ইনফিনিটি। অর্থাৎ আমি যদি এখানে ওমেগা সেট 0 সেট করি তাহলে 1/0, 1/0 মানে কত ইনফিনিটি, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু 0 অবস্থায় গেইনের মান কত দিচ্ছে, ইনফিনিটি গেইন দিবে অপ অ্যাম্প, কত গেইন দিবে ইনফিনিটি। অপ অ্যাম্পের তো ইনফিনিটি গেইন মানে কি, আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের কত গুণ হবে, ইনফিনিটি গুণ হবে কি আউটপুট ভোল্টেজ, জি গেইন মানে কি আউটপুট ভোল্টেজ হবে ইনপুট ভোল্টেজের কত গুণ, তার গেইন ইনফিনিটি মানে কি আউটপুট ভোল্টেজ হবে ইনপুট ভোল্টেজের ইনফিনিটি গুণ হবে, জি
তাই কি না? তাহলে আমরা যদি বলি ইফ ওমেগা ইকুয়াল টু কি বলতে পারি বলো? ইনফিনিটি। তো ওমেগাটা কি হয়? ইনফিনিটি হয়। তাহলে বলো তো ওমেগা যদি ইনফিনিটি হয় তাহলে গেইন কত বলো তো? গেইন কত হবে? 1 বাই ইনফিনিটি। ওমেগার মান তো ইনফিনিটি যেহেতু, জি। তাহলে 1 বাই ইনফিনিটি মান কত হবে? প্যাম ভালো, এই সার্কিট ভালো সার্কিট না। আমরা খোঁজার ট্রাই করতেছি এই সার্কিট কি সার্কিট না? ভালো সার্কিট না, এর থেকে ভালো সার্কিট আমরা তৈরি করবো। ওটাকে বোঝা গেছে? তার জন্য এত কিছু করা লাগতেছে। আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারি বলো তো একটু, যে আমরা এরকম বলতে পারি গেইন হচ্ছে, বলতে পারি যে, আচ্ছা দেখো তো একটু এরকম বলতে পারি কিনা। আচ্ছা, এই আমরা এখানে গেইন ইকুয়াল টু কি লিখতেছি বলো তো একটু? এটা গেইন তো নাকি? আচ্ছা, গেইন ইকুয়াল কি লিখতে পারছি? 1 বাই ওমেগা আর আই সিএফ। তাহলে আর আই তো কনস্ট্যান্ট, জি। আর সিএফ তো কনস্ট্যান্ট। Constant. তাহলে এই কনস্ট্যান্ট বাদ দিয়ে আমরা কি লিখতে পারি? গেইন ইজ প্রপোর্শনাল টু 1 বাই ওমেগা লিখতে পারি। ওমেগা। জি। বলুন পারি কিনা, কথা বলতে হবে। গেইন ইজ, পারি কিনা? এটা থেকে আমরা এরকম লিখতে পারি। তার মানে কি গেইন হচ্ছে কি ফ্রিকোয়েন্সির সাথে কি ইনভার্সলি রিলেটেড। জি। অর্থাৎ ওমেগার মান যত বাড়তেছে গেইনের মান তত কি হচ্ছে বলো? কমতেছে, তাই কিনা? জি। ওমেগার মান 0 রাখলাম তখন গেইন কত বলো? ইনফিনিটি। ওমেগার মান কি রাখলাম? ইনফিনিটি রাখলাম, তাহলে গেইন কত হবে? জি। 0 না? তাহলে 0 অবস্থায় সবচেয়ে বেশি গেইন। হুম। যত ফ্রিকোয়েন্সির মান ধীরে ধীরে বাড়াচ্ছি গেইনের মান যত গেছে কমতে 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 একসময় কত হয়ে যাবে? জি। 0 হয়ে যাবে। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল না? জি। ওমেগা বাড়লে গেইন কি হচ্ছে? কমতেছে। আমার কথা কি এটুকু বোঝা গেছে না যায়নি? জি। গেছে না যায়নি? তাহলে আমরা এই যে কথাবার্তাগুলো বললাম, এই কথাবার্তাগুলোর ভিতর আমরা দুইটা প্রবলেম খুঁজে পেলাম। প্রবলেমস অফ বেসিক ইন্টিগ্রেটর। দুটো আমরা কি পেলাম? প্রবলেম খুঁজে পেলাম ইন্টিগ্রেটরের ভিতরে। ফার্স্ট প্রবলেম ইজ, আচ্ছা তাহলে আমরা এখান থেকে দুটো প্রবলেম খুঁজে পাই। এই ইন্টিগ্রেটর দুটো প্রবলেম খুঁজে পাই। একটা প্রবলেম হচ্ছে এই ইন্টিগ্রেটরের ফ্রিকোয়েন্সির মান যখন 0 তখন গেইন কত বলো? গেইন তো Infinity? আচ্ছা, গেইন ইনফিনিটি মানে সেই সিস্টেমটা আনস্টেবল সিস্টেম। কি সিস্টেম বলো? আনস্টেবল সিস্টেম। কি সিস্টেম? এরূপ তো ক্লিয়ার আছে নাকি? বুঝতে পারছো নাকি? এই ইন্টিগ্রেটরে যদি ওমেগার মান কত রাখি? 0 রাখি, তাহলে অবস্থা গেইন কত বলো? ইনফিনিটি। তো গেইন যদি ইনফিনিটি তাহলে সিস্টেমটা কেমন হবে? আনস্টেবল। তো এইটা আসলে আমার ডিজায়ার্ড কন্ডিশন না, আমি চাই স্টেবল কন্ডিশন চাই। স্টেবল একটা আমি ইন্টিগ্রেটর চাই। সুতরাং এটা কি করতে হবে? রিকভার করতে হবে। এই প্রবলেমটা কি করতে হবে? রিকভার করতে হবে। যে ওমেগা 0 হলে গেইন কি হবে? ইনফিনিটি হবে না। না। তো এইটা আমরা এইটার জন্য মডিফিকেশন দরকার। আমি বলতেছিলাম না এই ইন্টিগ্রেটরটা কি ইন্টিগ্রেটর না, ভালো ইন্টিগ্রেটর না, এর জন্য আমরা কি দরকার? মডিফিকেশন দরকার। সেই মডিফিকেশন আমরা দেখাবো একটু পরে। 2 নম্বর প্রবলেম এই অপ অ্যাম্পের, সেটা হচ্ছে গেইন ইজ ডিক্রিজিং। দেখো, গেইন ইজ ডিক্রিজিং উইথ ওমেগা, তাই না? ফ্রিকোয়েন্সির মান যত বাড়বে বলো গেইন তত কি হচ্ছে? কমবে। এটা আমার ডিজায়ার্ড না। ইন্টিগ্রেটর এটাও ডিজায়ার্ড না। আমি চাই ইন্টিগ্রেটর একটা ফিক্সড একটা গেইন আমাকে দিক, বা একটা বড় অংশ জুড়ে এটা কি থাক, মানে গেইন ফিক্স থাক। একটা বড় অংশ জুড়ে কি থাক? গেইন ফিক্স থাক। কিন্তু এর গেইন তো প্রতিনিয়ত কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। এটা তাহলে ভালো 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 ইন্টিগ্রেটর না। আমার কথাকে বুঝছো নাকি? বুঝো না? আমি চাচ্ছি যে 10 থেকে 10,000 হার্টজ, 10 থেকে 10,000 হার্টজের মধ্যে যদি কোনো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমি অ্যাপ্লাই করি, তাহলে সে নির্দিষ্ট পরিমাণ আমাকে একটা গেইন দিবে। সে নির্দিষ্ট পরিমাণ একটা গেইন আমাকে দিবে। কিন্তু এ তো ভাই 10 কেন? ফ্রিকোয়েন্সি 10 হার্টজ কেন? 10 থেকে 11 হার্টজ করা মাত্র এর গেইন কি হবে? বাড়ছে। কমে যাবে। কমছে। 11 হার্টজ থেকে 12 হার্টজ দিলে আরো কমবে, 12 থেকে 13 হার্টজ দিলে আরো কমবে। জি। তাহলে গেইন তো স্টেবল না। সুতরাং এটা একটা প্রবলেম। এই প্রবলেম, এই দুটো আমরা দূর করব। কার মাধ্যমে দূর করব? নেক্সট যে আমাদের মডিফাইড সার্কিট আছে ওটার মাধ্যমে ডিজাইন করব। তাহলে আমি এই প্রবলেমটা একটু আরেকটু এক্সপ্লেন করি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা বুঝতে পারবে। দেখো, এই বরাবর আমি ওমেগা রাখছি, আর এই বরাবর আমি কি প্লট করতেছি বলো? গেইন প্লট করতেছি, তাই কি না? জি। এই বরাবর ওমেগা রাখছি, এবার কি প্লট করতেছি? Gain. গেইন প্লট করতেছি। তাহলে এই জিনিসটা, এই যে 2 নম্বরের যে ঘটনাটা, সেটা এরকম না। দেখো তো, এরকম না। ওমেগার মান এখানে কত বলো? 0 না? জি। ওমেগার মান এখানে কত বলো? 0। জি। ওমেগার মান যখন 0, দেখো তো ভাই গেইন কত? অনেক বেশি না? জি। এবং এইটাকে
ইনফিনিটি তো দেখানো সম্ভব না, ইনফিনিটি কি দেখানো সম্ভব? না। খাতা লাগবে মনে করো তোমার, মনে করো পৃথিবীর সব খাতা জুড়ে দাও, তাও তাও হবে না, তাই কি না? এই জন্য বললাম যে এইটা হচ্ছে কি আবার সেই ইনফিনিটি। দেখো তো ভাই, গেইন আমি বাড়াচ্ছি, স্যার ধরো ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, জি তাহলে দেখো তো গেইন কি, গেইন কি ওই ফিক্সড কমবে। কোন একটা লেভেলে আছে? এই না। লেভেলে গেইন, গেইন কি ফিক্সড আছে যে এই লেভেলে গেইন ফিক্সড? জি না। তাহলে দেখো আমি ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকো, গেইনও কি হচ্ছে? কমতেছে না? ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছে, গেইনও কি হচ্ছে? কমতেছে। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছে, গেইন কমতেছে, গেইন কমতেছে, 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 এবং ফ্রিকোয়েন্সির মান যখন ইনফিনিটি করে দিলাম, ইনফিনিটি করে দিলাম, তখন গেইন কত বলো? জিরো। তাহলে এটা কি ধীরে ধীরে কি হচ্ছে? কমতেছে না? জি গেইন বাড়তেছে অথচ এর সরি ফ্রিকোয়েন্সি বাড়তেছে, গেইন কি হচ্ছে? কমতেছে। তাহলে এই প্রবলেমকে বলা হয় রোল অফ প্রবলেম। কি প্রবলেম? রোল অফ প্রবলেম। রোল অফ প্রবলেম। রোল অফ প্রবলেম মানে কি? আচ্ছা, রোল কেন আসতেছে? রোল আসতেছে এই কারণে, দেখবা যে ওই যে কি জানি বলে, আচ্ছা ওই যে বরফের এলাকায় যখন এই যে স্নো গড়ায়, স্নো বুঝো তো, বরফ, স্নো যখন স্নোর এই যে গোল স্নো যখন গড়ায়, তো দেখবে বরফ যত গড়াবে এই বরফের সাইজ তত কি হবে? বাড়বে। সাইজ বাড়বে এবং তার স্পিড কি ভয়ানক লেভেলের হবে না? জি তাই কি না? স্পিড ধীরে ধীরে তার কেমন লেভেলে যাবে? ভয়ানক লেভেলে চলে যাবে। তো ব্যাপারগুলো রোল অফ প্রবলেমটা আরেকটা এরকম যে আমি যত ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, উল্টা দিকে গেইন মানে চরম লেভেলে কি হচ্ছে? ডিক্রিজিং হচ্ছে, কমে যাচ্ছে। মানে ওই প্রবলেম ওই সিনারিও থেকে হয়তো বা আসছে মেবি। তো এই জন্য ওটাকে বলা হচ্ছে রোল অফ প্রবলেম, যে গেইন ফ্রিকোয়েন্সি বাড়ছে, তো গেইনটা কি হচ্ছে? কমতেছে। ওই প্রবলেমটাকে বলা হয় রোল অফ প্রবলেম। তাহলে মোটামুটি এই দুটো প্রবলেম থাকা যাবে না। তো এই দুটো প্রবলেম না থাকার জন্য, তার মানে এই দুটো এই সার্কিটের কয়টা প্রবলেম পেলাম? দুটো প্রবলেম পেলাম। একটা প্রবলেম কি? এর গেইন কি ইনফিনিটি, যেটা কি মোটেও ডিজায়ার্ড না, আনস্টেবল, এই জন্য দূর করতে হবে। সেকেন্ড প্রবলেম কি পেলাম? ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে গেইন কি হচ্ছে? ডিক্রিজিং হচ্ছে, যেটা সেটাও কি না, ডিজায়ার্ড না। তো এটা আমরা চাচ্ছি না, তাই কি না? তো এটা রোল, অর্থাৎ রোল অফ প্রবলেম দূর করবো। তো এই দুটো প্রবলেমই আমাকে দূর করে দিবে কে বলো? দুটো প্রবলেমই আমাকে দূর করে দিবে মডিফাইড ইন্টিগ্রেটর। কে বলো? মডিফাইড ইন্টিগ্রেটর। তাহলে আগের ইন্টিগ্রেটর কি না? সুবিধা না, তাই তো? আচ্ছা, তাহলে এইবার চেঞ্জটা কোথায় আসবে দেখো। চেঞ্জটা হবে এটাকে আমরা কি বলছি? আরআই, তাই কি না? আর এই জায়গার যে ক্যাপাসিট্যান্স, আর আগের বার এরকম ছিল না, আরআই ছিল আর এখানে কি ছিল বলো? সিএফ। এবার মডিফাইড হিসেবে যেটা মডিফাই করতেছি আমরা, সেটা হচ্ছে এই জায়গায় কি লাগাই দেবো? একটা এক্সট্রা একটা কি লাগাই দেবো? রেজিস্টর লাগাই দেবো। তাহলে এটা হচ্ছে আমার প্রবলেমটা দূর করে দেবো। দুটো প্রবলেম আমার থাকবে না। বুঝতে পারছি? হ্যাঁ, এটা হচ্ছে মডিফাই করা আছে এইখানে। আগের মতো এখানে অ্যাজ ইউজার ভোল্টেজ দিব, আরআই থাকবে, এখানে কি থাকবে? আর এফ থাকবে, তাই কি না? ওকে। আর এটাকে আমরা কি বলতেছি? ভি আউট আমরা বলতেছি, তাই কি না? আচ্ছা, তো দেখো সেই প্রবলেমগুলো এই অপ অ্যাম্প দূর করতে পারে কিনা দেখা যাক, তাই কি না? আচ্ছা, তার জন্য কি বের করতে হবে? গেইন বের করতে হবে। কি বের করতে হবে বলো? গেইন বের করতে হবে। তাহলে এই গেইনটা দেখে ভয় পাওয়ার কিছু নেই ভাই। আমি আগের থেকে বলতেছি, যারা এই প্রুফ লাগবে না, এই প্রুফ তোমাদের কি করা লাগবে না, আমি তারপরে জাস্ট দেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি। আচ্ছা, গেইন ইকুয়াল টু কি বলতে পারি? আউটপুট ভোল্টেজ বাই কি? ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ কি হবে বলো তো এবার? এই জায়গার কারেন্ট ইনটু এই জায়গার দুটো রোধ, দুটোর মানে ইম্পিডেন্স, আর বাই হবে কি? এই জায়গায় কারেন্ট ইনটু এই জায়গার ইম্পিডেন্স। তাহলে উপরও যে কারেন্ট, নিচেও কি কারেন্ট? সেম কারেন্ট কেটে থাকবে না? তাহলে শুধু আমরা কি লিখতে পারি? মাইনাস দিয়ে, কারণ এখানে তো কারেন্ট মাইনাস হবে। এই জায়গার ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ কি মাইনাস হবে না? আউটপুট ভোল্টেজ কি হবে? তাহলে ওই আই আর আই কি কাটাকাটি যাবে। তাহলে আমরা বলতে পারি এর ইম্পিডেন্স বাই এর ইম্পিডেন্স, বলতে পারি কি না? আচ্ছা, একটা রোধ আর একটা ক্যাপাসিট্যান্স, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স যদি প্যারালালে থাকে, তাহলে আর আর কত? সি। তাহলে এইটার ইম্পিডেন্সকে আমরা একবারে লিখতে পারি কি? আর বাই কত বলতে পারি বলো? আর বাই 1 প্লাস জে ওমেগা সি বলতে পারি। আর সি নাকি? একটু দাঁড়াও একটু। আচ্ছা, এইখানে আমরা যদি একটু দেখি আর আর সি যদি প্যারালালে থাকে, তাহলে কিভাবে একবার লিখতে পারি? তো দেখো, সেটা প্রুফ দেখাইছে আর ইন্টু এর এক্সি না,
তাহলে আর ইন্টু মানে প্যারালাল থাকলে কি এর ইম্পিডেন্স ইন্টু এর ইম্পিডেন্স বাই কত এর ইম্পিডেন্স প্লাস এর ইম্পিডেন্স তাই কি না তাহলে আর ইন্টু এর ইম্পিডেন্স ক্যাপাসিটর ইম্পিডেন্স কত 1/j ওমেগা সি অথবা মাইনাস j অফ x যাই করো না কেন ভাই আমি 1/j ওমেগা সি দিছি আমি মাইনাস চিহ্নটা এলিমিনেট করতে ট্রাই করতেছি তাহলে আর প্লাস 1/j ওমেগা সি তাহলে একবারে কি লিখতে হবে বলো তো r বাই 1 + j ওমেগা r সি তাহলে এভাবে আমরা একবারেই লেখা মানে কি বলো অভ্যস্ত করে ফেলি নিজেরে এটা হবে r বাই 1 + j ওমেগা আর কত হবে সি হবে একবারে লিখবো পারবো কিনা বলো দুটো মিলে একবারে আর বাই 1 + j ওমেগা আর সি পারবো তো তাহলে আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো তো আই অফ জেড বাই কত আই ইন্টু কি জেড আই কি ক্যান্সেল মাইনাস উপরে কি জেড বাই কি জেড না তাহলে জেড ইকুয়াল টু কি ফিডব্যাক রেজিস্ট্যান্স ইম্পিডেন্স না তাহলে ফিডব্যাক ইম্পিডেন্স যে দুটো প্যারালাল আছে তাহলে একবারে কি বলতে পারি বলো আরএফ বাই কত হবে 1 + j ওমেগা আরএফ সিএফ আর নিচে কি আছে বলো ইনপুট ইম্পিডেন্স শুধু কি রেজিস্ট্যান্স না তাহলে ইনপুট ইম্পিডেন্সের শুধু কি আছে ইনপুট রেজিস্ট্যান্স আছে তাই কি না ক্লিয়ার তো বুঝতে পারছো নাকি আচ্ছা তাহলে দেখো তো এখানে কি বলতে পারি আমরা এইটা এরকম না এরকম তো উপরে আছে নাকি এটা তো উপরে আছে এটা তো নিচে আছে নাকি তাহলে এইটাকে আমরা এরকম লিখতে পারি মাইনাস আরএফ বাই আরআই 1 + j ওমেগা আরএফ আর কত সিএফ বলতে পারি পারি কিনা কারণ যেহেতু নিচে আছে এই যে মনে পড়ে না যে x বাই y আর এই যে নিচে z আছে তাহলে আমরা একবারে কি করতে পারি x বাই yz ঠিক না x বাই কি বলতে পারি yz বলতে পারি তাহলে এটাকে আমরা একটু এরকম লিখি যে মাইনাস আরএফ বাই আরআই লিখতে পারি বাই কত বলো 1 + j ওমেগা আরএফ ইনটু কত হবে সিএফ এটা হচ্ছে আমার গেইন ঠিক না ভাই ইকুয়েশন আমি আগেও বলছি মানে এ মুখস্থ করার দরকার নেই হ্যাঁ এভির এখানে কি আছে বলো এভির কি আছে মানও আছে আবার দিকও আছে তাহলে আমি কি চাই বলো এভির কি চাই ম্যাগনিটিউড চাই তাহলে ম্যাগনিটিউড চাই কিভাবে ইকুয়াল টু এই অংশ তো কোনো প্রকার জেফে নাই তাহলে ওই অংশটাকে অ্যাজ ইউজুয়াল আমরা রেখে দিব আর এফ বাই কত হবে আরআই বাই কত হবে বলো √ওভার এই অংশে কি জেটাই আছে না তাহলে জে যুক্ত অংশের আমরা ম্যাগনিটিউড কিভাবে বের করি জে সারার অংশের স্কয়ার প্লাস কত হবে ওমেগা স্কয়ার আরএফ স্কয়ার আর কত হবে সিএফ এর স্কয়ার বলতে পারি তো নাকি কথা বলতে হবে এরকম তো লিখতে পারি তাহলে এভি মড এইবার দেখো তো আগের বারের যে কন্ডিশন দুটো আমরা অ্যাপ্লাই করলাম দেখি আমরা এই কন্ডিশনে এবার রিচ করে কিনা বুঝতে পারি রিচ করে কি তাহলে দেখো তো সেই দুটো আমরা ট্রাই করি যদি এরকম থাকে ইফ ওমেগা যদি 0 হয় তাহলে বলো তো এইবার গেইন হবে কত ওমেগা 0 লিখে এই পুরো টার্মটা কি বাদ আর নিচে তো 1 আছে তাহলে সামথিং বাই 1 মানে কি সেই সামথিংই আচ্ছা একটা বিষয় আমরা তো ম্যাগনিটিউড নিচ্ছি মান নিচ্ছি না তাহলে সব কি পজিটিভ না আমরা তো মড বের করবো তাহলে সবাই কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে তাহলে শুধু কি থাকে আরএফ বাই কি থাকে আরআই থাকে তাহলে বলো ফাইনাইট কিনা ফাইনাইট না ফাইনাইট নাকি ইনফাইনাইট অবশ্যই ফাইনাইট ভ্যালু কিন্তু আগেরবার কি হচ্ছিল বলো আগেরবার ওমেগা 0 দেওয়া মাত্র গেইন কেমন ইনফিনিটি কিন্তু এবার ওমেগা 0 দিলে কি আর গেইন ইনফিনিটি হচ্ছে না কি হচ্ছে আরএফ বাই আরআই সিম্পল তাই কিনা সহজ শব্দ আচ্ছা অতএব দেখো তো ভাই ইফ ওমেগা ইকুয়াল টু কি বলতে পারি বলো ইনফিনিটি যদি ওমেগা ইকুয়াল টু ইনফিনিটি হয় বলো তো তাহলে কি হচ্ছে গেইনের মান বলো ইনফিনিটি মানে কত বলো তাহলে এটা মানে কত ইনফিনিটি 1 + ইনফিনিটি মানে কত ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি মানে কত 0 তাহলে সেই 0 এটা কি ফাইনাইট কিনা আমাদের কি প্রবলেম ছিল ওমেগা ইকুয়াল টু 0 অবস্থায় গেইন কত হয়ে যাচ্ছে ইনফিনিটি ওমেগা ইকুয়াল টু ইনফিনিটি অবস্থায় গেইন কত হচ্ছে বলো 0 তাহলে এইটা হচ্ছে আমাদের আনডিজায়ার্ড কন্ডিশন তার মানে গেইন কোন অবস্থাতে কি হয়ে যাবে ইনফিনিটি হতে দেওয়া যাবে দেখো তো ভাই এই আমরা যদি এই সার্কিট ইউজ করি তাহলে এই অবস্থায় তুমি ফ্রিকোয়েন্সি 0 রাখো আর ফ্রিকোয়েন্সি কি রাখো ইনফিনিটি রাখো কোন অবস্থাতে গেইন ইনফিনিটি হচ্ছে না গেইন ইনফিনিটি হচ্ছে না গেইন ইনফিনিটি হচ্ছে বলো না গেইন ইনফিনিটি হচ্ছে না
আরেকটা যে এটা কাজ করো যে ভাই একটু আরেকটা একটা কাজ করে নি দেখো আমরা ওমেগা ইকুয়াল টু আচ্ছা আমরা কি 3 dB ফ্রিকোয়েন্সি সম্পর্কে পরিচিত একটু 3 dB ফ্রিকোয়েন্সি সম্পর্কে পরিচিত আমরা একটু বলো তো একটু 3 dB ফ্রিকোয়েন্সি সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি পরিচিত না 3 dB ফ্রিকোয়েন্সি হচ্ছে যেই ফ্রিকোয়েন্সিতে গেইন হবে সর্বোচ্চ গেইনের 1/√2 সেটাকে বলা হবে কাট অফ ফ্রিকোয়েন্সি বলা হবে এবং ওই অবস্থার গেইনটাকে বলা হবে ওই পয়েন্টটাকে বলে 3 dB পয়েন্ট বলা হবে মাথার উপর দিয়ে গেল দেখো আচ্ছা দেখো তো ওমেগা ইকুয়াল টু 0 অবস্থা গেইন কত আরএফ বাই আরআই ওমেগা ইকুয়াল টু ইনফিনিটি অবস্থা গেইন কত 0 আচ্ছা এই মানটাই কি তার সর্বোচ্চ মান বলতে পারি দেখো তো আমরা কারণ এরপরে তুমি যতই গেইন বাড়াও না কেন একসময় গেইন ইনফিনিটি হলে গেইন কত হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে এই মানটাকেই তো আমরা গেইন কি বলতে পারি সর্বোচ্চ গেইন বলতে পারি তাই তো নাকি আচ্ছা এইবার দেখো তো ভাই আমরা যদি ওমেগার যে মানটা সেটা যদি আমরা এরকম সেট করি 1/RF আর কত হবে CF তাহলে বলো তো এবার গেইনের মানটা কত হবে কত সেট করলাম ওমেগার মানটা 1/RF/CF তাহলে ওমেগার মধ্যে 1/RF/CF সেট করি তাহলে এই জায়গার নিচে আছে কি RF স্কয়ার CF স্কয়ার এই যে কি RF স্কয়ার CF স্কয়ার তাহলে আবার কিছু কাটাকাটি নিচে কি 1 + 1 মানে কত √2 তাহলে দেখো তো এটা কি গেইন বলো তো এটা কি গেইন RF/RI এটা কি বলছিলাম আমরা RF/RI কি বলছিলাম ম্যাক্সিমাম গেইন তাহলে আমরা এরকম বলতে পারি যে এই অবস্থায় গেইন হবে AV max বাই কত বলো √2 জি AV max বাই কত হবে √2 তাহলে এই যে ফ্রিকোয়েন্সি রাখলে গেইন হবে ম্যাক্সিমাম গেইনের কত 1/√2 তাহলে সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হবে 3 dB ফ্রিকোয়েন্সি কি বলা হবে 3 dB ফ্রিকোয়েন্সি এত কিছু না জানলেও চলবে যেটা বোঝানোর দরকার সেটা ট্রাই করতেছি আমরা যে আমরা আগের দুটো প্রবলেম সলভ করতে পারলাম না একটা প্রবলেম সলভ হয়ে গেছে হয়েছে কিনা আগের একটা কন্ডিশনে গেইন কি পাচ্ছিলাম বলো ইনফিনিটি পাচ্ছিলাম যেটাকে আনস্টেবল কন্ডিশন তৈরি করতেছিল যেটাকে ডিজায়ার্ড না সেটা আমরা মডিফাই করে আমরা গেইনটা কি করে দিলাম ফাইনাইট করে দিলাম এটাও ফাইনাইট ফাইনাইট এনে দিলাম তাই কি না বুঝতে পারা গেছে ফাইনাইট এনে দিলাম সুতরাং ইনফিনিটি আর গেইন কোনো সুযোগ নাই সুতরাং এখন সিস্টেমটা কি স্টেবল সিস্টেমটা এখন কি বলো স্টেবল সেকেন্ড প্রবলেম কি ছিল বলো গেইন বাড়ার সাথে সাথে ফ্রিকোয়েন্সি কি হচ্ছিল একদম ডিজাস্টারলি কি হচ্ছিল ডিক্রিজ হচ্ছিল কি হচ্ছিল কমছিল ডিক্রিজ হচ্ছিল প্রচন্ডভাবে কমতেছিল একদম সরাসরি ব্যস্তানুপাতিক দেখো তো একদম কি সরাসরি কি ব্যস্তানুপাতিক না আমি যদি বলি x এরকম লিখি তাহলে xটা কি বলো তো y এর সাথে কি একদম কি সরাসরি ব্যস্তানুপাতিক তাই তো নাকি আচ্ছা তার মানে এই প্রবলেমটাও দূর করতে হবে তাহলে এই প্রবলেম দেখে দূর করতে পারে কি না দূর করতে পারবে আমি জানি কিন্তু কিভাবে সেটা দেখো আচ্ছা দেখো তো ওমেগার মান এবার কত রাখলাম বলো এখানে কত ওমেগার মান 0 এই বরাবর ওমেগার প্লটিং আর এই বরাবর কার প্লটিং বলো গেইনের প্লটিং তাহলে আমি যদি চিন্তা করো আমি ওমেগার মান এবার কত রাখবো 0 রাখবো তাহলে আমি যদি ওমেগার মান 0 রাখতাম তাহলে আগে গেইন কোন জায়গায় দৌড় দিত ইনফিনিটি দৌড় দিত তাহলে এবার যখন ওমেগা 0 হবে গেইন কি ইনফিনিটি হতে পারবে পারবে না সেটা কথা RF/RI তাহলে ধরে নিলাম এই হচ্ছে তোমার সেই লেভেল এই হচ্ছে তার সেই লেভেল এবং এটা মান কত বলো RF/RI এবং এটাকে আমরা কি বলছি বলো AV max বলতেছি না কি বলছি আমরা এর উপর গেইন যেতে পারতেছে বলো তো একটু এর উপরে কি গেইন যেতে পারতেছে এর উপরে কি গেইন যেতে পারতেছে না এটা হচ্ছে ম্যাক্সিমাম গেইন আচ্ছা ওকে দেখো এবার তো বিষয়গুলো হচ্ছে দেখো তো এইবার গেইনের সাথে ওমেগার কোনো সরাসরি ব্যস্তানুপাতিক রিলেশন পাও না পাও কিনা বলো সরাসরি আগেরবার গেইনের সাথে ওমেগার তুমি কি সরাসরি ব্যস্তানুপাতিক সম্পর্ক পাইছিলা কিন্তু এবার দেখো তো তুমি যতই কিছু এলিমিনেট করা ট্রাই করো না কেন তুমি কিন্তু ভাই এই গেইনের সাথে ওমেগার কি পাবা না সরাসরি ব্যস্তানুপাতিক রিলেশন তুমি পাবা না হ্যাঁ 0 হয় কোনটা 0 হয় মানে ইনফিনিটি হলে 0 হয় হ্যাঁ ইনফিনিটি হলে 0 হবে সমস্যা নাই কিন্তু সরাসরি কি তুমি ব্যস্তানুপাতিক বলতে পারবা না গেইন আর ওমেগা সরাসরি ব্যস্তানুপাতিক বলতে পারবা পারবে না যেমন তুমি আগেরটাই বলতে পারতেছিলা যে RI কনস্ট্যান্ট CF কনস্ট্যান্ট দুটো বাদ তাহলে কত AB হবে সমানুপাতিক 1/ওমেগা তাহলে AB কি ওমেগার সরাসরি ব্যস্তানুপাতিক কিন্তু এবার তুমি কারে বাদ দিবা বলো RF বাদ দিবা দাও RF বাদ দাও CF বাদ দিবা দাও
ওমেগা জে বাদ দাও না সরি এখানে বাদ দাও, দেখো এখান থেকে দেখো আমি রাখবো ওমেগা রিলেশন, ঠিক আছে, আর এফ বাদ দাও সি এফ বাদ দাও। আরে ভাই এই জায়গা তো 1 দিয়ে কি করবে না তাহলে তুমি 1 প্লাস ওমেগা থাকবে তখন। জি তাহলে এবার কিন্তু ভাই গেইনের সাথে ওমেগার কিন্তু সরাসরি তুমি রিলেশন পাচ্ছ না। আবারও দেখো মজার বিষয় হচ্ছে এর উপরে আবার কি আছে, সামনে একটা উপরে কি আছে, রুট আছে। সুতরাং গেইন এবার কার সাথে ব্যস্তানুপাতিক না, ওমেগার সাথে সরাসরি ব্যস্তানুপাতিক না, তবে মান কমবে এটুকু শিওর। যে আমি যদি ওমেগা বাড়াই তাহলে নিচেরটা বাড়লে এই উপরে এটা কি হবে, কমবে না, নিচেরটা বাড়লে এটা কি হবে, কমবে না। তাহলে আমরা যদি ওমেগা বাড়াই তাহলে ভাই গেইন কমবে, এটুকু শিওর, কোনো সমস্যা নেই, এটুকু ডাউট নেই। এইটুকু বাড়লে গেইন কি হবে, কমবে, এইটুকু একদম মানে শিওর থাকো তুমি। এটা বাড়লে গেইন কি হবে, কমবেই। জি কিন্তু আগের বারের মতো একদম সরাসরি কমবে না, একদম সরাসরি কমবে না। এটা কেমন হবে, এটা প্রথম দিক কমবে না বললেই চলে, প্রথম দিক এই যে লেভেলে অনেক দূর পর্যন্ত কমবে না বললেই চলবে। একদম গেইন কি থাকবে, একদম মোটামুটি যে ওমেগা শুরুতে তো বাড়াবো না কেন, দেখা যাবে গেইন কি হচ্ছে না, কমবে না। কিন্তু একটা সময় যদি গেইন অনেক বাড়াই দেয়, যেমন ইনফিনিটি করে দিই গেইন, তখন ভাই সরি ফ্রিকোয়েন্সি ইনফিনিটি করে দিই, তাহলে গেইন কত হয়ে যাবে, এই জায়গায় ফ্রিকোয়েন্সি যদি ইনফিনিটি করে তাহলে গেইন কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না। তাহলে অনেক পরে গিয়ে এটা কমা শুরু করবে, বেশ পরে গিয়ে কমা শুরু করবে, কমা শুরু করবে। এবং আমি দেখো আমি কিন্তু দেখে বুঝতে পারতেছি, দেখো আমরা এইখানে কি 3 dB ফ্রিকোয়েন্সি বের করে রেখে আসছি না, বা 3 dB ফ্রিকোয়েন্সি অবস্থার গেইন বের করে রেখে আসছি না। তাহলে এই ফ্রিকোয়েন্সিতে বলো গেইন কত হবে, ম্যাক্সিমামের কত 1/√2 না। তাহলে ম্যাক্সিমাম 1/√2 মানে কি, এই যে ওমেগা 0 থেকে, দেখো এদিকে আমরা যদি এটুক করি, এরকম যদি বলি, তাহলে এই অবস্থায় যে ফ্রিকোয়েন্সি আছে, এই অবস্থায় যে ফ্রিকোয়েন্সি আছে, এই অবস্থায় ফ্রিকোয়েন্সি মানে গেইন কোন জায়গায়, এই জায়গায় না। তাহলে গেইন কত বলো, এটা যদি সেই 3 dB ফ্রিকোয়েন্সি হয়, অর্থাৎ এই জায়গায় যদি আমরা গেইনের মান রাখি কত, 1/RF, আর কত CF, তাহলে গেইন কত বলো, এই যে AV max, তার কত হবে, AV max এর বাই কত হবে, √2 না, AV max এর বাই √2। অর্থাৎ AV max এর 1/√2 পরিমাণ হবে 3 dB ফ্রিকোয়েন্সি যাওয়ার পরে। এই ফ্রিকোয়েন্সি যাওয়ার পরে হবে গেইন কত হবে, AV max বাই √2। তার মানে গেইন কিন্তু বেশ মানে মানে ফ্রিকোয়েন্সি অনেক বাড়ছে, কিন্তু গেইন কিন্তু বেশ বড় সড়ো কমে নাই। ব্যাপারটা এরকম যে এই যে গেইন মান যদি 1 হয় তাহলে 1/√2 দ্বারা ভাগ করলে এই জায়গায় হবে 0.707 হবে। কথা কি বুঝছো নাকি বোঝা নাই? এখানে গেইন মান যদি 1 হয় তাহলে আমরা তো 1/√2 দ্বারা ভাগ করি 1 কে, তাহলে কত হবে 0.707। তার মানে কি 1 আর 0.7 কি বিশাল বড় কোনো পার্থক্য না। তার মানে ফ্রিকোয়েন্সি বাড়তেছে কিন্তু গেইন আগের বারের মতো খুব দ্রুত কি হচ্ছে না, কমতেছে না। জি অনেক দূর যাবার পর তারপরে গেইন কি করছে, কমা শুরু করবে। যে আমরা এরপরে যদি আমরা ফ্রিকোয়েন্সি বাড়াই তখন দেখা যাবে গেইন কি করছে, কমা শুরু করবে। তাহলে গেইন কমা শুরু করবে, গেইন কমতে 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 এক সময় দেখা যাবে যে আমরা যদি ফ্রিকোয়েন্সি ইনফিনিটি নিয়ে যাই, ইনফিনিটিতে গেলে তখন দেখা যাবে যে গেইন একদম কি কমতে 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 একদম 0 হয়ে যাবে গেইন। বুঝতে পারে গেছে? জি তাহলে আমাদের যে আগের বারে যে প্রবলেম ছিল, রোল অফ প্রবলেম, যে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে গেইন কি মানে ড্রাস্টিক্যালি কি হচ্ছিল, মানে ডিক্রিজ হচ্ছিল, কিন্তু ওইবারে কিন্তু সেই প্রবলেমটা দূর হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে মূলত দুটো প্রবলেম দেখলাম, একটা আনস্টেবল সেটাও দূর হয়ে গেল, আবার গেইন ডিক্রিজিং সেটাও দিয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের সেই মডিফাইড ইন্টিগ্রেটর। বুঝতে পারা গেছে?